নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পের লেখক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নিশি মৃগয়া। আজ থাকলো অন্তিম পর্ব। পরদিন বাবার চিঠি এসে হাজির। বাবা মানস, অতীব দুঃখের সহিত জানায় যে গোকর্ণের চক্রবর্তী মহাশয়কে যেরূপ ভদ্রলোক ভাবিয়েছিলাম তাহা নহে। তাহার কানের গুরুতর দোষ আছে। লালগোলায় বিশেষত তোমার আপিসের কেহ খবর দিয়া থাকিবে যে ইতপূর্বে তোমার বিবাহ দিয়েছিলাম। বধূ নাকি অপূর্ব সুন্দরী ও সৎ বংশজাত, অপিচ তোমার কুৎসিত চরিত্র এবং আচরণের কারণে তিনি আত্মহত্যা করিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। বাবা, দুঃখ করিও না, ইহাই সংসারের বিধি। তুমি অল্প বয়সেই উচ্চ পদে প্রমোশন পাইয়াছ, তোমার সৌভাগ্যে বহু ব্যক্তির চক্ষু টাটাইবার কথা। ইহা সেই দুর্মুখদের কাণ্ড ছাড়া কিছুই নহে। যাহা হোক, আমি চক্রবর্তী মহাশয় ও অন্যান্য ভাবী কুটুম্বদের বিশদভাবে বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম, কারণ পাত্রীটি আমার বড়ই পছন্দ, হাতছাড়া করিবার ইচ্ছা নাই। এমতাবস্থায় পাত্রীর কাকা কানুনগো সাহেব স্বয়ং তোমার নিকট যাইবেন। প্রথম কথা, তাহারা এখনো তোমাকে দেখেন নাই। দ্বিতীয়ত, আমার মনে হয় ওই গুচ্ছ বিষয় তোমাকে কিছু প্রশ্ন করিবার ইচ্ছা আছে। ইহাতে অসম্মত হইও না, তাহার উপযুক্ত সম্মান করিবে। তিনি গুরুজন হইতেছেন, তাহার সকল প্রশ্নের সদুত্তর দিবে। আশা করি ইহার অন্যথা হইবে না। পুনশ্চ কানুনগো সাহেবের সহিত তোমাদের সদর অফিসের বড় সাহেবের সবিশেষ হৃদ্যতা আছে শুনিলাম। ইহা খুব মঙ্গলজনক। এই সুবর্ণ সুযোগ যেন ব্যর্থ না হয়। চিঠিটা দীর্ঘ, বারবার পড়ে হতভম্ব হয়ে বসে রইল মানুষ। মুশকিল হচ্ছে কবে ভদ্রলোক আসছেন তা বাবা লেখেননি। হয়তো সারপ্রাইজ ভিজিট দেবেন। তা না হলে স্টেশনে গিয়ে অপেক্ষা করা যেত। সোজা ঘরে এনে সমাদর করত সে, বাইরে কারোর সঙ্গে মিশতে দিত না। কিন্তু তা অবশ্যই সম্ভব হচ্ছে না। ভদ্রলোক সম্ভবত আসছেন ডিটেকটিভের মতো গোপন তদন্ত করতে। সবসময় কোয়ার্টারে বসে থাকাও সম্ভব নয় মানুষের পক্ষে। কাজকর্ম ইতিমধ্যে অবহেলা জমে পর্বত সমান হয়েছে। একসময় হতাশ হয়ে ভাবল, চুলোই যাকে, বিয়ের ব্যাপারটা বাতিল করে দিলেই তো সব চুকে যায়। বিয়ে করতেই হবে এমন দিব্যি তাকে কে দিয়েছে? আর কেনই বা হঠাৎ বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল সে? ক্ষতের উপর প্রলেপ মাত্র, কোনো মানে হয় না। বাবা বদরাগী মানুষ, এমনিতে বেশ শান্ত, কিন্তু চটলে তাকে সামলানো দায় হয়ে ওঠে। এত দূর এগিয়ে এসে জোর করে থামিয়ে দিলে তিনি পাগলের মতো যত সব কাণ্ড শুরু করবেন, এই যত ভয়। চক্রবর্তীরা মেয়ে দিতে উৎসাহ না দেখালে তিনি তার গ্রাম্য সনাতন জেদের বসে রাতারাতি ছেলের পাত্রী ঠিক করে বসবেন অন্যত্র। এখনো সে পথে হাঁটছেন না, তার কারণটা সে অনুমান করতে পারছে। এটা একটা বিশ্বাস অবিশ্বাস, সত্য মিথ্যার লড়াই চলছে। ছেলের বিরুদ্ধে অনর্থক গঞ্জনা তিনি খণ্ডন করতে চান। বিয়েটা চুকে গেলে তখন হয়তো স্বমূর্তিতে আত্মপ্রকাশ করে বলবেন, খবরদার যেন তার জীবিত অবস্থায় বাপের বাড়ি আর না যেতে পারে। মানুষ চিন্তিত হয়ে রইল। আপিসের কাজে মন বসে না, এদিকে রান্নার লোক আর না দেখলেই চলে না। হোটেলের খাবার দুবেলা নিয়ে আসে রাঘব, অরুচি ধরে গেছে জিভে। এক অস্বস্তিকর পরিস্থিতি। সন্ধ্যার পর কোয়ার্টারে এসে বারান্দায় ইজি চেয়ার পেতে বসে আছে মানুষ। এমন সময় দুর্বা এলো। এসেই বলল, কই কি খাওয়াবেন বলুন। মানুষ খুশি হলো দুর্বাকে দেখে। একটা পরামর্শ করলে মন্দ হয় না। কানুনগো সাহেবকে কিভাবে ম্যানেজ করা যায়? সে বলল, দরজার পাশে মোড়া আছে, নিয়ে এসো, বসো, তারপর খাওয়ার কথা হবে। দুর্বা বলল, বসবার সময় নেই,
খবর দিয়েই চলে যাব। খবর? কি খবর? মানুষ দুরু দুরু বুকে প্রশ্ন করল। আপনার ভাবি পত্নীর। মানুষ অস্ফুট হাসল মাত্র। আমার সঙ্গে দারুণ ভাব হয়ে গেছে, বুঝলেন? সত্যি বলছি, বৌদির মতো অত সুন্দরী না হতে পারে, কিন্তু এত সরল আর ভদ্র মেয়ে। বয়স খুব কম তো, বালিকা বধূ ভাগ্যে ছিল আপনার। দুর্বা হেসে উঠল। তুমি কি দূতের ভূমিকা নিতে চাও নাকি? নিতে চাই কি, অলরেডি নিয়েছি। সকৌতুকে মানুষ বলল, সে যুগের নায়িকারা চোখের কাজলে চিঠি লিখত নাকি? একালের কাজল চোখে থাকলেও বরং কাজল কালি ব্যবহার করে। অবশ্যই সবই শুনেছি, দেখিনি, আমার দুর্ভাগ্য। তবে আমি বরং চেষ্টা করব, যদি দূতির মারফত কিছু নিবেদন করা যায়। দুর্বা বলে উঠল, ওরে বাবা, চিঠি ফিটি আমি বইতে পারবো না কারুর। কে বলেছে বইতে? দুর্বা চাপা গলায় বলল, জানেন, আজ আমায় বেশ কায়দা করে জিজ্ঞেস করছিল মহাশ্বেতা। মানুষ উৎকর্ণ হলো। কি জিজ্ঞেস করছিল? লালগোলা জায়গাটা কেমন, আরও কত কি। বুঝতে কি আর পারিনি কি মতলব। বাচ্চা হলে কি হবে, রীতিমতো হাড়ে হাড়ে সংসারী বুদ্ধি আছে কিন্তু। দুর্বা একটু ইতস্তত করে ফের বলল, শেষে কি বলল জানেন? দুর্বাদি, তোমাদের ওখানে কোন ভদ্রলোকের বউ নাকি ট্রেনের চাকায় সুইসাইড করেছেন, কাগজে দেখছিল। আমি মনে মনে বললাম, কাগজে দেখনি, শুনেছ। প্রকাশ্যে বললাম, হ্যাঁ, আমাদের পাশে কোয়ার্টারেই থাকেন ভদ্রলোক। মানুষ লাফিয়ে উঠল। তাই বললে নাকি? দুর্বার চোখ বুজে ঢোক গিলে বলল, বাড়ি অলরেডি সব জানাজানি হয়ে গেছে, রটে গেছে যে। মানুষ ক্ষুব্ধভাবে বলল, সে তো তুমিই রটিয়েছ। দুর্বা অভিযোগটা হজম করে বলল, রটিয়েছি, কিন্তু অতটা তলিয়ে তো দেখিনি তখন। পরে বুঝেছিলাম কাজটা ঠিক হয়নি। থাকি, যা হওয়ার তো হয়েই গেছে। ওকে চুপ করতে দেখে মানুষ বলল, তারপর? আমি বললুম, ভদ্রমহিলা সুন্দরী হলে কি হবে, দারুণ ঝগড়াটে আর হিংসুক ছিলেন। পাশের বাড়ি তো, কান ঝালাপালা হয়ে গেছে। বেচারা ভদ্রলোক নিরীহ মানুষ, মুখ বুঝিয়ে সব সইতেন। ওরই সুইসাইড করা উচিত ছিল। সৎসায় মানুষ বলল, তাই বলেছে বুঝি? দুর্বা গম্ভীর হবার ভান করে বলল, দেখুন, আপনাকে কতটা সেফ সাইডে রেখেছি, আর আপনি আমায় দোষারোপ করছিলেন। মানুষ বলল, আর করব না, নাক কান বলছি, থাক, খুব হয়েছে। দুর্বা এবার সত্যি সত্যি সিরিয়াস হয়ে বলল, কিন্তু একটা কথা জানতে খুব ইচ্ছে করে। ভীষণ ভেবেছি এ নিয়ে। যদি কিছু মনে না করেন বলবেন। বলো। বৌদির সঙ্গে আপনার কি হয়েছিল? মানুষ একটু সময় চুপ করে থাকল। সে ভাববার চেষ্টা করছিল, সত্যি সত্যি কারোর বউ সদ্য বিয়ের পর আত্মহত্যা করলে সে হয়তো ওইসব আলোচনা আদৌ বরদাস্ত করতে পারত না। এমনকি এই প্রসঙ্গ উঠলেই সে ক্ষুব্ধ হতো। অর্থাৎ এ তো এক বিশ্রী কৌতূহল, খুঁচিয়ে কারো ক্ষতস্থানকে আরও যন্ত্রণা দেবার ব্যাপার। দুর্বার বয়স কম, সাংসারিক ব্যাপারে বুদ্ধিশুদ্ধি কম, তার পক্ষে প্রশ্নটা স্বাভাবিক। তাছাড়া মানুষ এ প্রশ্ন তাকে উত্থাপনের প্রচুর সুযোগ দিয়েছে। কিন্তু মানুষের পক্ষে অভিনয়টা স্বাভাবিক দেখানো উচিত অবশ্যই। সে এক সময় বলল, ও কথা থাক দুর্বা। বলে দেখলো সে তার কণ্ঠস্বর ও ভঙ্গি যথার্থ আত্মহত্যাকারিণী বউয়ের স্বামীর মতোই শোনাচ্ছে বা দেখাচ্ছে। সে আশ্বস্ত বোধ করল। দুর্বা যেন সত্যটা বুঝেছে এই প্রশ্নটা খুবই অসঙ্গত আর অশোভন। তাই সে প্রসঙ্গ বদলে বলল, কি গরম পড়েছে, একদম বৃষ্টি নেই। উফ। মানুষ আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু রাত্রিটা বেশ পরিষ্কার। মেঘ জমলে আমার খারাপ লাগে বরং। কত তারা ফুটেছে দেখেছ? আপনি কিছুদিন এখন তাই দেখুন। এবং দুর্বা উঠে দাঁড়ালো। এবং নক্ষত্র গণনা করুন। বলে হাসতে হাসতে দুর্বা চলে গেল। অনেক রাতে দরজায় করাঘাতের শব্দে ঘুম ভেঙে গেল মানুষের। আলো জ্বলল, তারপর ধুমুর করে উঠে দরজা খুলল সে। অবাক হয়ে গেল পরক্ষণে। সদানন্দ বললেন,
আসতে হলো। ওদিকে ধুন্ধুমার কাণ্ড, আমার মান মর্যাদা একেবারে যাবার দাখিল, তাই একরকম দৌড়ে চলে এসেছি। বড় গুজ্জ তত্ত্ব বোধ হচ্ছে সব। পথে আর এক কাণ্ড। মানুষ উদ্বিগ্ন মুখে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিলেন সদানন্দ। আসন গ্রহণ করে বললেন, ট্রেন ফেল করেছিলাম, বাসে চাপলাম, যদিও সেও মাঝপথে কল বিগড়ে দাঁড়িয়ে রইল। অবশেষে ভাগ্যগুণে তোমার সেই ছোট সাহেবের দেখা পেয়ে গেলাম। মানুষ শুকনো গলায় বলল, মল্লিক সাহেব? মাথা নাড়লেন সদানন্দ। উনি আপনাকে চেনেন নাকি? চিনতেন না, বাসটা পথ জুড়ে দাঁড়িয়েছিল কিনা, ওর জিপ আসছিল, তাই থামতে হলো ওকে। গাড়ির গায়ে তোমাদের আপিসের ছাপ, রোডস লেখা দেখে সাহস করে কাছে গিয়ে পরিচয় দিলাম। যথার্থ ভদ্রলোক একেবারে, তেমনই সদালাপি। দিব্যি পাশে বসিয়ে এটা ওটা কত সব গল্প হলো। রুদ্ধশ্বাসে মানুষ বলল, তারপর? চোখ বুজিয়ে মাথাটা একটু দুলিয়ে সদানন্দ বললেন, বড়ই গুচ্ছ তত্ত্ব, বুঝলে কিনা, আমি হতভম্ব হয়ে গেছি। তুমি আমার একমাত্র ছেলে, তোমার মা সেই কবে চোখ বুঝেছেন, তারপর আমি কোলে পিঠে মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, তুমি বয়প্রাপ্ত হলে, উচ্চ পদে চাকরি পেলে, কিন্তু গভীর পরিতাপে মাথাটা ফের দুলিয়ে সদানন্দ বললেন, কিন্তু মানুষ, এসব কি কাণ্ড, একটুও বুঝতে পারছি না বাবা। মানুষ খুব আস্তে আস্তে বলল, কি? সদানন্দ ফুঁসে উঠলেন, সবাই তোমার হিংসে করে শত্রু হতে পারে, তোমার মল্লিক সাহেব তো তেমন নন, তাকে অবিশ্বাস করি কেমন করে বলো তো? তিনি সচক্ষে দেখেছেন সব। বললেন, আপনার বধূমাতা বড় কলহপ্রিয়া। বুঝলে মানুষ, শুনে আমি কি জবাব দিই? তোমার শুভ বিবাহের উদ্যোগের খবরটা অন্তত তাকে বলবার ইচ্ছে ছিল, বলা হলো না। তুমিই বলো, সেটা বলা যায় নাকি? মানুষ মুখ নামিয়ে বসে রইল, কোনো কথা বলল না। সদানন্দ গলা একটু চড়িয়ে বললেন, এই যদি তোমার মনে ছিল, কেন বললে না সব খুলে? আমি আমি কি তোমায় বকতাম না ত্যায্যপুত্র করতাম? আজও নিজের বাপকে চিনতে পারলে না তুমি? ঠিক, তোমায় ঠিক। হাউমাউ করে কেঁদে উঠল সদানন্দ। মানুষ অপ্রস্তুত কণ্ঠে বলল, বাবা, আমার কথাটা তো শুনবেন আগে। সে কথায় কান না করে চোখ মুছে সদানন্দ বললেন, এই সংসারটাই এমন, কেউ কারো নয়, ঘোর কলিধর্মের লীলা। আশ্চর্য, কি বড় আশ্চর্য। ভয়প্রাপ্ত ছেলে যদি কাউকে পছন্দ করে বিবাহ করেই থাকে, বাপ, আমার মতো বাপ কি তাতে অন্য মত করবে? বিশেষত একমাত্র ছেলে। ছি! বলে সদানন্দ উঠে দাঁড়ালেন পরক্ষণে। মল্লিক সাহেবের গাড়ি না হলে তক্ষুনি পথেই নেমে হেঁটে বাড়ি ফিরে যেতাম। উনি ছাড়লেন না, তাই নামিয়ে দিয়ে গেলেন এমন জায়গায় যে না পারি এগোতে না পিছোতে। শেষে ভাবলাম, এলাম যখন একবার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে। মানুষ সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, তা এসে কি দেখলেন? সদানন্দ ঝাঁঝালো গলায় বললেন, দেখব কি, সেও তো শুনে এলাম, বউকে পাঠিয়েছ বাপের বাড়ি। আচ্ছা চলি, আমার আর কদিন, বিষয় সম্পত্তি রইল, গিয়ে যা খুশি ব্যবস্থা করো, আমি কাশি গিয়ে দিদির ওখানেই থাকবো। মানুষ বাধা দিয়ে বলল, কি ছেলে মানুষই করছেন রাত দুপুরে? সদানন্দ তেড়ে উঠলেন, তুমি চিরদিনই এমনি, অবাধ্য আর স্বেচ্ছাচারী। তুমি সব পারো, চিরদিন তুমি এমনি করে দুঃখ দিয়ে আসছ, কত সইতে পারে মানুষ? মানুষ বিরক্তি চেপে বলল, আমার মান সম্মান আর রাখবেন না দেখছি। মান সম্মান? কিসের মান সম্মান তোমার? পাল্টা গর্জালেন সদানন্দ। এতটুকু সাহস নাই যার, সে বাপকে লুকিয়ে বিয়ে করে কেন? অবাধ্য কুলাঙ্গার কোথাকার! বলে যথারীতি মানুষকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে সবেগে বেরিয়ে গেলেন সদানন্দ। মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বাবাকে সে ভালোই চেনে, এই উচ্চণ্ড একরকমের সামনে দাঁড়ালে ফল আরো কুৎসিত হবে। খুব সামান্য ব্যাপার নিয়ে এমন অনেকবার হয়েছে, কিন্তু সেই মিষ্টি শান্ত সহজ মেয়েটি, সেই মহাশ্বেতা, সে এইবার এতক্ষণে বুঝি সত্যি সত্যি হাতছাড়া হয়ে গেল।
সদানন্দ রাত্রে ট্রেনেই বহরমপুর গিয়ে কানুনগো সাহেবকে ডেকে ফের আর এক নাটক করে বসবেন না, তার নিশ্চয়তা নেই। মানুষ একটা দীর্ঘশ্বাস ফেলল। আপিসের পিছনে মল্লিক সাহেবের জিপটা এসে থেমেছে। মানুষ মুখ গম্ভীর করে বসে রইল। বাবাকে লিফট দিয়েছেন, শুধু সেজন্যেও নয়, আর যা যা সব জেনেছেন তাই নিয়ে বকবক করতেই আসা সম্ভবত। আগে মল্লিক সাহেব এলে সে বরং খুশি হয়েছে বা ভদ্রলোকের আচার আচরণ নিয়ে খুব কৌতুক অনুভব করেছে, কিন্তু আজকাল মানুষের মেজাজ অনেকখানি বদলে গেছে। একটুতেই বিরক্ত হয়, সবসময় কি হবে এইরকম একটা অস্বস্তি অনুভব করে। শিগগির অন্য কোথাও বদলি হতে পারলে অবশ্য সব ঝামেলা থেকে মুক্তি মেলে, কিন্তু আপাতত আর সম্ভাবনা নেই। সবে তো কয়েক মাস এসেছে এখানে, তাছাড়া এমন এলাকায় এসেছে যেখানে সচরাচর কেউ বদলি হয়ে আসতে চায় না। ভদ্র পরিবেশের অভাব তো বটেই, সীমান্ত এলাকা হওয়ার দরুন নানা রকমের বিপদের আশঙ্কা তথাকথিত ছাপোষা নিরীহ ভদ্রলোকের পক্ষে না থেকে পারে না। আরও ভয়ের কারণ এলাকায় খুনোখুনি চুরি ডাকাতির প্রাদুর্ভাব ছিল। লোকগুলো আপাত দৃষ্টে যত সরলই হোক, কথায় কথায় লাঠি বর্ষা চালানোতে পটু, মিশতেও ভয় করে। মল্লিক সাহেবের মতো রাত্রিচর মানুষ না ভবেশ রক্ষিত, এই ধরনের বহু দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে মানুষ জানে। পুলিশ বা আইনের চোখে ধুলো দিয়ে দিবারাত্রি এপার ওপার কত বিচিত্র ধরনের গোপন লেনদেন চলে তার হিসেব নেই। সুতরাং মানুষ এখান থেকে পালাতে চাইলে সবার আগে বড় কর্তারা দেখবেন কাকে এখানে তার জায়গায় পাঠানো যায়। মল্লিক সাহেবের সঙ্গে সদরের সম্পর্ক ভালো নয়, ভালো থাকলে একটা আশা করা যেত। মানুষ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। বারান্দায় জুতোর শব্দ শোনা গেল, তারপর হাসি মুখে মল্লিক সাহেবের আবির্ভাব। আরে কি অবাক কাণ্ডর দেহ, ওই ভদ্রলোক তোমার বাবা? আলাপ কইরা খুব সন্তুষ্ট হয়েছি, চমৎকার ভদ্রলোক। তারপর চেয়ারে বসে টেবিলের উপর প্রকাণ্ড মুন্ডুটা ঝুলিয়ে চাপা গলায় বললেন, বাবারে না জানাইয়া বিবাহ করছো, উচিত হয় নাই। বুড়ো মানুষ, তেনারে কষ্ট দেওয়ানোর কি দরকার ছিল? যাও গিয়া, করছো ভালো করছো, কিন্তু এইমাত্র দারেশ বাবু আবার উল্টো পাল্টা কইছিল। আমি কইলাম, দিস ইজ কোয়াইট ইম্পসিবল, অ্যাবসার্ড। মানুষ ঘোত করে বলল, কি বলেন তো? ফিসফিস করে মল্লিক সাহেব বললেন, দারেশ বাবুরে এখন কিছু কইও না, বি সাইলেন্ট অ্যান্ড কেয়ারফুল। আজ সকালে নাকি বৌমারে একটা স্টেশনারি দোকানের সামনে লরি হইতে নামতে দেখছে দারেশ বাবু। পুলিশ লরিটা থামাইয়া জিজ্ঞেসপত্র করছিল। মানুষ রুদ্ধশ্বাসে বলল, তারপর? মল্লিক সাহেব তেমনই চাপা স্বরে বললেন, তারপর নাকি পুলিশ বৌমাকে লইয়া অশ্লীলতা করতে থাকে, টানাটানি কইরা নেকেটকরণের দাখিল। কাস্টমসের অনিল বাবুও ছিলেন সঙ্গে, ওনারে সার্চ করতে থাকেন। তখন আমাগো দারেশ বাবু নাকি আউগাইয়া যান। তিনি বৌমার পরিচয় দেন। বৌমা ওনারে দেখা সাহস পান, মানসবাবুরে খবর দিতে কন। শি ওয়াজ কামিং ফ্রম বহরমপুর। তোমার বাবা যে বাসে আসতেছিলেন সেই বাসে। আমি তোমার বাবারে লিফট দিলাম আর ওনারে দিতে পারতাম না? কি বিপদ কও দেই। আজকাল লরিতে ওঠা কি নিরাপদ? পুলিশ গার্ল। মানুষ উত্তেজনা দমন করে শান্ত কণ্ঠে বলল, তারপর কি হলো? মল্লিক সাহেব বললেন, দারেশবাবুর কথা শুন না আর বৌমারে সার্চ করলো না ওনারা। বলল, আপনি নাইম্মা যান, আমরা লরিটা সার্চ করব। বৌমারে একটা রিক্সো ডাইকা দিয়া দারেশবাবু কাজের জায়গায় যাইতেছিলেন, পথে আমার সঙ্গে দেখা। কিন্তু এ তো গেল সামান্য ব্যাপার। দারেশবাবু কয় কি জানো, তোমার সেই বেয়ারা সতীশ নাকি তোমার ঘরে এক বাক্স সোনার বাট দেখছে কবে। দারেশবাবু কয়, বর্ডারে গোল্ড স্মাগলিং হয়, এ সোনা ছোট সাহেব পাইল কই? সতীশ সব কইছিল ওনারে। ইজ ইট ফ্যাক্ট? মানুষ ফ্যাকাসে মুখে কিন্তু উষ্ণ কণ্ঠে বলল, দারেশবাবু মনে করেছেন আমি বউকে দিয়ে গোল্ড স্মাগলিং করাই, তাই না? মল্লিক সাহেব মাথা চুলকে বললেন,
কথার ভাবে সেই রকমই ঠেকল। কাস্টমসের অনিলবাবু নাকি কইছিলেন হেডকোয়ার্টার হইতে চেহারা যে বিবরণ দিচ্ছে তাতে বৌমার সঙ্গে মিলে যায়। ফটো পাঠায় নাই অবশ্য, পাঠাইতে লিখব। তবে এসও সাহেবের ওয়াইফ কইছেন যখন আর কথা নাই। মানসবাবু ইজ আ ভেরি রেসপেক্টেড অফিসার। বৌমার কাছে ক্ষমা চাইয়া নিছে। প্লিজ ডোন্ট বি এক্সাইটেড মাই বয়। তারপর হাসি মুখে মল্লিক সাহেব ফের বললেন, বৌমা কয় নাই বুঝি? বুঝছি, কইয়া অশান্তি বাড়বো মাত্র। টেক ইট ইজি। চলো ঘটনাটা ওনার মুখেই শুনি, তারপর দেখবো দারেশবাবুরে। বেগতিক দেখে মানুষ একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, ভান্ডারদহ রাস্তার রিপোর্টটা আজই যাব ভেবেছিলাম জঙ্গিপুর, কাল স্পেশাল মেসেঞ্জার দিয়ে পাঠাতে হবে। মল্লিক সাহেব তৎক্ষণাৎ ফাইল পড়ছেন। মানুষ বেরিয়ে এসে স্টোরের কালীচরণকে ফিসফিস করে বলল, শিগগির বাজারে যাও, রাজভোগ আনো কিলো 2, আর দই এনো টাকা। কিছুক্ষণ পরে 13 মাইলে ঝড়ের কীর্তিকলাপ সরেজমিনে পর্যবেক্ষণ করার পর মল্লিক সাহেবকে ঝেড়ে ফেলা সম্ভব হলো। রীতিমতো বিপত্তিকর উপদ্রব সকালবেলাটায়। ঘর্মাক্ত মুখটা মুছে নিজের জিপে চেপে মানুষ ফিরে আসছিল। শহরে ঢোকার পর একবার আগে ভবেশবাবুর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল তার। বাসায় সম্ভবত এতক্ষণ এক পরমাশ্চর্য কিছু ঘটেছে। ঘরের দরজা বন্ধ আছে, সুতরাং হেনা যাবে দারেশবাবুর কোয়ার্টারে। যাওয়া তার পক্ষে খুবই স্বাভাবিক। বৌমার নিরাপদ এবং অভ্যস্ত ভূমিকা সে বেছে নেবেই, না নিয়ে উপায়ও নেই। এদিকে আত্মহত্যাকারিণীকে সশরীরে সামনে দেখে ওরা বিলক্ষণ ভরকে যাবে। হেনা অবশ্য বুদ্ধিমতী, সামলে নিতে দেরি হবে না হেয়ালিটা। স্বামী দেবতা ক্রোধের বশে তার আত্মহত্যার খবর রটিয়ে গায়ের ঝাল মিটিয়েছেন, তাছাড়া আর কি। দুর্বাকে মানুষ নিশ্চয়ই ঠাট্টা করে কথাটা বলেছিল। দারেশগিন্নি এছাড়া আর কি ভাবতে পারেন? তবে একটা কথা, যদি স্বয়ং দারেশবাবু গিয়ে হাজির হন এবং আড়ালে তার স্ত্রীকে সব জানিয়ে থাকেন, তাহলে হেনাকে ওরা কিভাবে নেবে বোঝা আপাতত কঠিন। পর মুহূর্তে মনে হলো মানুষের, না, বসের স্ত্রী, যাই হোক তাকে সমাদরে গ্রহণ করবেই। দারেশবাবু এ রিস্ক নেবেন না নিশ্চয়ই। 7-5 ভাবতে ভাবতে মানুষ পুলিশ ক্যাম্পের সামনে জিপ থেকে নামল। ভবেশবাবু বেরোচ্ছিল। মানুষকে দেখে সল্লাসে চিৎকার করলো, আরে আসুন আসুন মানুষবাবু আসুন, প্রতিদিনই ভাবি একবার যাই আপনার ওখানে, যাওয়া আর হয় না। কি ক্রিমিনাল এলাকা মশাই, শুধু ছারপোকার মতো ক্রাইম গিজগিজ করছে, এবেলা ওবেলা খুনখুনি। উফ, প্রাণটা গেল। মানুষ বলল, কোথাও বেরোচ্ছিলেন বুঝি? না বেরিয়ে উপায় আছে? সকালে একটা মাল ধরেছে ট্রাফিক সার্জেন্ট, ঘড়ি আর ট্রানজিস্টারের পার্টস, চালান, ইনভয়েস সব কারেক্ট। স্টেশনের দিকে একটা স্টেশনের দোকান আছে, দেখে থাকবেন, সবিতা স্টোর্স, তাদের নামে চালান। বাট দিস ইজ অফুলি অ্যাবসার্ড। প্যাকিং বাক্সের রীতি প্যাক করা মাল। স্টেশনারি দোকান যখন সবই থাকবে, কত রকম মাল আসবে, কিন্তু হোয়াই পার্টস অনলি? ওদের তো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই, ব্যবসাও নেই, কাস্টম শিকার নিয়ে হুমড়ি খেয়ে পড়ে রয়েছে। এখন চার্জশিট যে দেবে, সচক্ষে একবার দেখে আসি, কি বলেন? মানুষ শিউরে উঠে ভাবল, হেনার কথাটা কি ইচ্ছে করেই চেপে যাচ্ছে ভবেশবাবু, নাকি অপ্রাসঙ্গিক মনে করছেন? সে বলল, আজ সকালে আবার মিসেস এসেছিলেন একটা ট্রাকে, সেটা। ভবেশবাবু চোখ নামিয়ে বলল, রাইট, সব শুনেছি। উই আর ভেরি সরি মানসবাবু, একটা আকস্মিক যোগাযোগ মাত্র। আপনি আমার স্নেহভাজন মানুষ, বিসাইডস দ্যাট ইউ আর এ বিগ অফিসার। তা না হলে তো নিরীহ ভদ্রমহিলার ভাগ্যে আরও কত হাঙ্গামা ছিল মশাই। বুঝতেই পারছেন, বাঘে ছুলে 18 ঘা। তবে সবিতা স্টোর্সের দিকে বেশ কিছুদিন থেকে আমরা নজর রেখে আসছিলাম। আমাদের যা ইনফরমেশন তাতে ভদ্রমহিলার চেহারার বর্ণনা আছে, যিনি এ লেনদেনের দূতি। কলকাতায় ওদের একটা এজেন্সি আছে, শিগগির সেখানেও হামলা হবে এবং দরজায় তালাচাবিও পড়বে। আমাদের দুর্ভাগ্য মানসবাবু, এই দূতিটার কোনো ফটো পাওয়া যায়নি। দেখা যাক। মানস বলল, কিসে যাবেন? আসুন না, গাড়ি আছে। তথাস্তু বলে জিপে উঠলেন ভবেশবাবু।
কাস্টমস অফিসের সামনে ট্রাকটা দাঁড় করানো আছে। মানুষ ভবেশবাবুকে নামিয়ে দিয়ে যাচ্ছিল। ভবেশবাবু হঠাৎ এগিয়ে এসে চাপা গলায় বলল, একটা কথা, আপনার ওখানে যে ছোকরাটা থাকে, কি যেন নাম? মানুষ চমকালো। মনু? সে তো চুরি করে কেটে পড়েছে কবে। তাই নাকি? খবর দেননি কেন মশাই? দিতাম ব্যাটারে খানিক পদ্মার জল খাইয়ে। যাকগে। ভবেশবাবু চাপা গলায় বললেন, সেই বদমাসটার দাদা আছে এক ছোঁড়া, সেদিন 2 ভাই মিলে করেছে কি জানেন? চড়ে গেছে মানুষ পার করতে। মানুষবাবু, লুকিয়ে লাভ নেই, বুঝতেই পারছেন। পুলিশের মধ্যে ভালো মন্দ, সৎ অসৎ সব রকম আছে। সে সময় যার যার ওদিকে রাউন্ডে থাকার কথা, তাদের অন্য কাজে যেতে হয়েছে। ফলে যারা গেছে তারা নতুন লোক। ব্যাস, গুলি ছুড়েছিল, খুব বেঁচে গেছে। তবে ধরেছিল 2 ছড়াকেই, এখনো আছে হাজত ঘরে। ছেড়ে দিতাম, যা শুনলাম আর তো দিচ্ছি না। হাসতে হাসতে চলে গেলেন ভবেশবাবু। মানুষ বলল, রাঘব, স্পিড বাড়াও, বাসায় যাব। রীতিমতো প্রস্তুত হয়ে দুরু দুরু বুকে জিপ থেকে নামলো মানুষ। প্রথমে নিজের, পরে দারেশবাবুর কোয়ার্টারের দিকে চকিতে দৃষ্টি বুলিয়ে নিল। কাউকে দেখতে পেল না। দুর্বা সম্ভবত এতক্ষণে কলেজ চলে গেছে। দারেশ গিন্নি আহার শেষে নিশ্চিত সিনেমা পত্রিকা পড়ছেন কিংবা ঘুমোচ্ছেন। জানালায় পর্দা, দরজা বন্ধ, সুতরাং কিছু দেখার উপায় নেই। স্খলিত পায়ে হেঁটে গিয়ে মানুষ দরজা খুলল। খোলার মুহূর্তেই চকিতে তার মনে হলো হেনা এসে দরজা বন্ধ দেখে ফিরে গেছে। দারেশ গিন্নিদের ওদিকে যায়নি, জবাবদিহির ভয়ই, এবং হয়তো দরজার ফাঁকে গলিয়ে দিয়েছে ছোট্ট একটা চিঠি। আমি এসেছিলাম। মানুষের আরও মনে হলো। বেশ বিরক্তির সঙ্গে এসে ভাবল, কেন, হেনা তো তার আপিসেও যেতে পারত স্বচ্ছন্দে। ওই তো মাত্র কয়েকশো গজ তফাতে আপিস এলাকা। এমনকি জানালার দিকে তাকালে মানুষকেও দেখতে পেত। মানুষ অবশ্য উল্টো দিকে মুখ করে বসেছিল, সে দেখতে পেত না হেনাকে। খোলা দরজার ফাঁকে মসৃণ শূন্য মেঝে যেন সকৌতুকে মুখ টিপে হাসছিল। কোনো চিঠি নেই। হেনা ভয়চকিতা পাখির মতো পুলিশের হাত থেকে ছাড়া পেয়েই উড়েছে। মুহূর্তে কি যেন হারানোর প্রবল দুঃসহ হতাশায় তার মনটা হয়ে পড়ল। মিথ্যাকে সত্য ভেবে ছলনাকে যথার্থ ধরে নিয়ে নির্বোধ মানুষ এক গুরুতর সংকট তৈরি করে বসে আছে। মায়া আর বাস্তবের তফাৎ বুঝবার ক্ষমতা তার নেই। কলকাতা শহরের এক নিপুণা নটি তাকে পাশা খেলার ঘুটির মতো ব্যবহার করেছিল। এর রূঢ় সত্য কেন সে ধরতে দেরি করল এত? হারানো সোনা ফেরত দিয়ে নিজের মহত্ব জাহির করতে গিয়েছিল। এমনকি আবেগের বসে এক অদ্ভুত জীবনযাত্রার প্রস্তাব তুলে ধরেছিল তার চোখের সামনে। না জানি হেনা কত হেসেছে আড়ালে মানুষের এই গ্রাম্যতার পরিচয় পেয়ে। নিজেকে ধিক্কার দিয়ে মানুষ হেনার স্মৃতির উপর যেন পদাঘাত করল। মানিব্যাগ খুলে সেই চুলের কাঁটাটা বের করলো ক্ষিপ্র হাতে। তারপর ভেঙে ফেলবার জন্য সবে মোচড় দিতে যাচ্ছে। গেটের বাইরে থেকে কে বলল, এটা কি মানুষবাবু কোয়ার্টার? প্রৌঢ় এক ভদ্রলোক, গলাবন্ধ ধূসর কোট, ঢিলে সাদা প্যান্ট, হাতে ছড়ি, আস্তে গেট খুলে ভেতরে আসছেন। এক হাতে একটা ফোলিও ব্যাগও রয়েছে। বারান্দা থেকে মানুষ সাড়া দিয়ে বলল, কোত্থেকে আসছেন? ভদ্রলোক হাসলেন, আপাতত বহরমপুর। কিছু মনে করো না বাবা। তুমি কি মানুষ, পলাশতলির সদানন্দবাবুর ছেলে? আমি মানে তোমার ভাবি শ্বশুর। পরক্ষণে ফের আরেক দফা উচ্চকণ্ঠ হাসি। পলকে মানুষ বুঝেছে সেই কানুনগো সাহেব, মহাশ্রে তার কাকা। শশব্যস্তে সে এগিয়ে গিয়ে বলল, আসুন আসুন, খবর দিয়ে এলে গাড়ি পাঠাতাম স্টেশনে। মানুষ দেখল হঠাৎ সে তার বাবার মতোই ঘোর সংসারী মানুষে পরিণত হয়ে গেছে। কখন কিছুতেই নিজের এই সংসারী বনে যাওয়াটা ঠেকাতে পারছে না। কানুনগো সাহেব বললেন, সরাসরি তোমার কাছেই এলাম বাবা। যার সঙ্গে সম্পর্ক ডাইরেক্ট তার সঙ্গে আলাপই ভালো। এই আমাদের ঘরোয়া ব্যাপার, পরের মুখে ঝাল খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমায় রাইট? মানুষ একটু হাসলো মাত্র। পরক্ষণে সচকিতে চুলের কাঁটাটা লুকিয়ে ফেলল। কানুনগো সাহেব ভীষণ খুশি। ইতি উতি চোখ বুলিয়ে দেখছেন। অভিজ্ঞ চোখে টের পেতে চেয়েছেন কোনো নারীর হাতের বিন্দুমাত্র ছাপ আছে কি নেই।
বিকেল অবধি খুঁটিয়ে নানা ছলে কথা জিজ্ঞেস করেছেন, তারপর নিঃসন্দেহ হয়ে ফিরে গেছেন। অল্প বয়সে চাকরিতে উন্নতি হলে স্বভাবত লোক ঈর্ষাকাতর হয়, এই তো সংসারের নিয়ম। তবে বাবা জীবন সুযোগ পেলেই যেন এ দুর্মুখদের শাস্তি বিধান করে। বিশেষত ওই যে একরত্তি একটা মেয়ে পাশের বাড়ি থেকে কলেজে কি সব রটিয়ে এসেছে, তাকে যেন শ্রীমান মানুষ এর কৈফিয়ত দিতে বাধ্য করে। অবিলম্বে মানুষকে তার বহরমপুরস্থ গৃহে পদধূলি দিতেও হবে। ভারী কুটুম্ব, বিশেষত জামাতা, বিবাহের পূর্বে আতিথ্য গ্রহণ যদিও বা সঙ্গত নয়, কলি ধর্ম ভিন্নরূপ আচারের সূচনা করেছে, সুতরাং সেটা এমন কিছু দূষণীয় নয়, ইত্যাদি। মহাশ্বেতার কাকামশাইটি সেকালে একালে মেশানো এক অদ্ভুত মানুষ। চলে গেলে মানুষ কিছু স্বস্তি বোধ করছিল, কারণ হঠাৎ যদি দৈবযোগে হেনা এসে পড়ে, কিন্তু বিশ্বাস নেই কিছু, কিন্তু হেনা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হতাশাটা অবশেষে এক তিক্ততায় ক্রোধে পরিণত হয়েছিল এক সময়। দ্বারেশবাবুর অপেক্ষা করছিল মানুষ। সন্ধ্যার পর খবর পেয়ে দ্বারেশবাবু কুণ্ঠিত মুখে এলো। মানুষ গম্ভীর হয়ে প্রশ্ন করল, আচ্ছা দ্বারেশবাবু, সতীশ আপনাকে কি বলেছিল? নিঃসংকোচে বলুন, কারণ আমার প্রেস্টিজের প্রশ্ন এটা। দ্বারেশবাবু আর চোখে ঘরের ভিতরটা অবশ্যই মানুষের স্ত্রীকে খুঁজে নিয়ে বলল, ছেড়ে দিন স্যার, ও একটা ইডিয়েট, মস্ত চোর, চিনি নি আমি। সে রাত্রে কাঠ চুরি করতে কম মারটানা খেলো, তবু লজ্জা নেই। যাকি, সকালে বৌমা কি বিপদে না পড়েছিলেন! ওহ, ভাগ্যিস আমি তখন গিয়ে পড়েছিলাম, রিক্সা ডেকে দিলাম। তারপর মানুষ বলল, আমি সোনা স্মাগল করি, আপনি বিশ্বাস করেন? দ্বারেশবাবু ভয়ে যেন শিউরে উঠে বললেন, ছি ছি, এ কি বলছেন আপনি? আপনি স্যার আমাদের আত্মীয়ের মতো, দুর্গত দাদা বলতে অজ্ঞান, ওর মা সন্তানের মতো স্নেহ করেন। ছি ছি স্যার। মানুষ ধমক দিয়ে বলল, রাখুন, আমি জানতে চাই সতীশের কথা আপনি বিশ্বাস করেন কিনা। দ্বারেশবাবুর চোখে কি যেন অস্পষ্ট ঝিলিক খেলল। সে একটু না দমে বলল, এ কথা ঠিক, সতীশ আমাকে বলেছিল কথাটা, কিন্তু আমি বিশ্বাস করিনি স্যার। আপন গড, আপনি কেমন মানুষ সে কি আমরা জানি না স্যার। লোকটি ধূর্ত, তা প্রথম দিন থেকে মানুষ টের পেয়েছিল, কিন্তু ও যদি দুর্বার বাবা না হতো, এতদিন ধরে ওকে বরদাস্ত করা সম্ভব হতো না মানুষের পক্ষে। ফের ধমকাতে গিয়ে মানুষের দুর্বার মুখটাই মনে পড়ে গেল। তাই সে নিজেকে সংযত করে বলল, কথাটা আমায় না বলে আগে মল্লিক সাহেবকে বললেন কেন? দ্বারেশবাবু কাঁচু মাচু মুখে বলল, ওটা স্যার কথায় কথায় বেরিয়ে গিয়েছিল, নেহাত মুখ ফুসকে। আমি সাদাসিধে মানুষ, কি যে কি হয় অতটা কি বুঝি? তাহলে সারা জীবন শুধু পথ মেপেই কাটাবো কেন? কথার সুরে যেন কিছু প্রচ্ছন্ন অভিমান ছিল। মানুষ বশীভূত হয়ে বলল, ঠিক আছে, ডোন্ট ডিসকাস ইট ফার্দার উইথ এনিবডি। আমার প্রেস্টিজের পক্ষে এটা ক্ষতিকর। আর জেনে রাখবেন যে আমার বাবার যা বিষয় আশায় আছে তা দুহাতে ভোগ করলেও অনেক থেকে যাবে। আমার কোনো নোংরা পথে টাকা রোজগার করতে হবে না। কথাটা ঝোঁকের ভাষায় হয়তো কিঞ্চিত ছেলে মানুষই হলো। মানুষ ফের বলল, এ নিয়ে আপনার স্ত্রীকেও কোনো কথা আশা করি বলবেন না, মেয়েরা আবার তিলকে তাল করে তোলে। হ্যাঁ, পাগল স্যার। জিভ কেটে দ্বারেশবাবু বলল, তাহলে ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো না? তা বৌমার কোনো অসুবিধা হয়নি তো? মানুষ বলল, না ঠিক আছে, আপনি আসুন। দ্বারেশবাবু চলে গেলে মানুষ অনেকটা সময় চুপচাপ বসে রইল বারান্দায়। তারপর কখন বর্ষা নেমেছে ঝিরঝিরিয়ে, পালবে অজস্র পোকার ভিড়, কিছু তার গায়ে উড়ে এসে বসেছে। এই কয়েকটা মাস রাত্রিবেলা পোকার উপদ্রব হয় প্রচণ্ড। উঠে গিয়ে বারান্দার বাল্বটা নিভিয়ে দিল মানুষ। ঘরে মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে। অন্ধকার বারান্দায় বসে সে অঝোরে বৃষ্টির শব্দে তন্ময় হয়ে রইল কিছুক্ষণ। রাঘব নিজে খেয়ে তারপর টিফিন ক্যারিয়ারে খাবার আনবে কর্তার জন্য। গাড়ি নিয়ে গেছে সে। গাছপালা বৃষ্টির ধারায় বাতাসের আলোড়ন নুয়ে নুয়ে পড়ছে। এখানে ওখানে রাস্তার বাতি জ্বলছে, তার ফলে কোনো কোনো অংশ আলোকিত। রাস্তার ওপর জল গড়াচ্ছে। ক্রমশ বৃষ্টি বাড়ছিল। হেনা কি কলকাতা ফিরে গেছে? ভবেশবাবুর মুখে জানা গেল ওদের কলকাতার আপিসে হানা দেবে পুলিশ। হেনাকে নিশ্চয়ই রেহাই দেবে না, যদি সামনে পায়। না পেলে খুঁজে বের করবে এক সময়। মানুষ ভাবছিল,
হেনার সঙ্গে দেখা হলে সাবধান করে দিত সে। নাকি একটা চিঠি লিখে দেবে? চিঠি না টেলিগ্রাম? যদি পুলিশ ওত পেতে থাকে সেখানে? না, একটা কাজ নির্বিঘ্নে করা যেতে পারে, একটা ট্রাঙ্ক কল। কাল সকালেই টেলিফোন করবে। ভাবতে ভাবতে সে চমকে উঠল। এটা কি তার একটা সামাজিক অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? নীতি আর আইনের মর্যাদা কেন সে ক্ষুণ্ণ করতে চাইছে? বিশেষ করে সে একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী। সরকারের বিধান সে নিজেই লঙ্ঘন করতে চায় কোন সাহসে? শুধু তাই নয়, ভাবতে গেলে তো এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া, চোরকে লুকিয়ে রাখা। কেন সে তা করবে? হেনার জন্য হারিয়ে যাওয়া মমতা ফের এলো করুণার আকারে। বৃষ্টি ঝরা এই অন্ধকার রাতে বারবার সে ভেসে আসছে মনের মধ্যে। ঝোড়ো হাওয়ায় ভেসে বেড়ানো বোঁটা ছেঁড়া এক সবুজ নরম পাতা বারবার এসে আছড়ে পড়ছে, উড়ে যাচ্ছে, ফের এসে মুখ ঘষছে। মহাশ্বেতা নামে একটি একবার দেখা কিশোরী মেয়ে যেন গভীর অভিমানে লুকিয়ে গেল প্রত্যন্ত আড়ালে। না, পৃথিবীর কোনো কিছু দিয়ে আর মনটাকে সহজ করা যাবে না। প্রশমিত হবে না কোনো ঝড়। একটা ক্ষত হয়েছে, কোনো প্রলেপেও উপশম হবে না তার জ্বালা। ঘরে ঢুকে বাক্স খুলে সেদিনের ঝাপসা চিঠিটা আনলো মানুষ। হাতের মুঠোয় রেখে বসে রইল। আমায় ক্ষমা করো। তার পুরুষ হাতের প্রত্যাশী কঠোর পেছনের মধ্যে ছটফট করে কাঁদছে একটি সত্তা। আমায় ক্ষমা করো। ক্ষমা করা কি এতই সহজ হয়ে আছে আজ? সারা দেহের কোষে কোষে যার অবিস্মরণীয় স্মৃতির মতো জড়িয়ে রয়েছে, দেহের বিনাশ না ঘটলে তার বিনাশ নেই। অন্ধকার রাতে একলা শয্যায় কতবার ঘুমের ঘোরে মনে হয়েছে তার ঠোঁট, কার উষ্ণ ঠোঁটের স্পর্শে, কার নিঃশ্বাসের মিঠে গন্ধে মস্তিষ্ক আবিষ্ট হয়ে পড়েছে। বুক এত খালি লাগে সহসা, মনে হয় কি এক আশ্চর্য প্রত্যঙ্গ ছিল অঙ্গে অঙ্গে যুক্ত, রক্ত মাংসে অভিন্ন কি মর্ত দুর্লভ সত্তা। হঠাৎ দুঃস্বপ্নের পর সব হারিয়ে জেগে ওঠে শুধু অসম্পূর্ণ গভীর বিষাদ। হেনাকে বাঁচাতেই হবে। সকালে বহরমপুর গিয়ে কল বুক করবে। রাঘব সম্ভবত বৃষ্টিতে আটকে গেছে, কিন্তু তার সঙ্গে তো জিপ আছে। তাহলে দেরি করছে কেন? পরক্ষণে গাড়ি জোরালো আলো রাস্তার উপর, তারপর আলোটা ঘুরে গেটের দিকে। তীব্র ছাটায় চোখ ধাঁধিয়ে দিল। রাঘবটা গারল। মানুষ বিরক্ত হলো। কিন্তু ও তো রাঘব নয়। আপাদমস্তক রেনকোটে ঢাকা কি একজন নেমেছে। তার সঙ্গে ধূপ ধূপ করে আরো জনা কয়। টর্চের আলো ফেলে এগিয়ে আসছে। মানুষ কাঠ হয়ে দাঁড়ালো। ভবেশবাবুর গলা শোনা গেল এবার। স্যারকে একটু বিরক্ত করতে এলাম। জাস্ট আ ফিউ মিনিটস অনলি। স্রেফ ডিউটি মাত্র। ব্যাপার কি? মানুষের গলা কেঁপে গেল একটু। বারান্দায় রেনকোট খুলে ভবেশবাবু বলল, ক্ষমা করবেন মানুষবাবু, আই অ্যাম অন ডিউটি। জানেন তো, পুলিশের ডিউটিতে নিজের বাবাও আর বাবা থাকেন না। মানুষ সংযত কণ্ঠে বলল, এ হেয়ালির অর্থ কি ভবেশবাবু? আই অ্যাম আ গভর্নমেন্ট অফিসার। ভবেশবাবু বলল, আর বলবেন না ঝামেলার কথা। হেডকোয়ার্টার কী সব ইনস্ট্রাকশন দেয়, মাথা মুন্ডু নেই। হেয়ার ইজ আ সার্চ ওয়ারেন্ট। আপনার কোয়ার্টারটা একটু সার্চ করবো মাত্র। মিয়ারলি আ রুটিন টাস্ক। তাহলে কি হেনা পালাতে পারেনি? ধরা পড়েছে? দাঁতে দাঁত রেখে মানুষ বলল, প্লিজ প্রসিড। অন্যান্যরা ঘরের ভিতরটা তন্ন তন্ন খুঁজে চলেছে। মানুষের ঠোঁটের হাসি ফুটে উঠল। কি আবিষ্কার করতে চায় ওরা? সোনা। হ্যাঁ, সোনা আমি পেয়েছি। সে সোনা কেউ ছুঁতে পারে না। হাতের মুঠোয় তখনও হেনার নাম স্বাক্ষরবিহীন চিঠিটা রয়েছে। হাতের মুঠোয় পাকিয়ে পকেটে ভরল সে। কিন্তু আসল বিপদ খামে। STA। বাক্সের পাশেই মেঝেতে পড়ে আছে সেটা। আর চোখে মেঝেটা লক্ষ্য করল সে। দেখতে পেল না। হয়তো ওদের জুতোর তলায় চাপা পড়েছে। ভবেশবাবুর মূর্তিটা অন্যরকম লাগছে। সপ্রতিভ, তেজি, দৃপ্ত চেহারা। ডিউটির সময় বুঝি এমন রূপ ধারণ করতে হয়। কোনো অপ্রয়োজনীয় কথা সে বলবে না, এমন ভঙ্গি। অথচ এই ভদ্রলোক এত বকবক করে ঘন্টার পর ঘন্টা। কথার জবাব দেবে না অনুমান করেই মানুষ কোনো কথা বলছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। এই ঘরের ভিতরটা দেখার পর ওরা পাশের ঘর, তারপর রান্নাঘরে গেল। কোয়ার্টারের পিছনে চারপাশে ঝোপে ঝাপে আলো ফেলে দেখে নিল। তারপর বারান্দায় এলো। ভবেশবাবু বলল, জাস্ট আ রুটিন, প্লিজ ডোন্ট মাইন্ড স্যার। মানুষ ক্রুদ্ধ কণ্ঠে বলল, আর ইউ স্যাটিসফাইড? নির্বিকার মুখে ভবেশবাবু বলল, সেটা আপাতত বলা কঠিন মানুষবাবু। কেন? মানুষ ফুঁসে উঠল। সে কথা জবাব না দিয়ে ভবেশবাবু বলল,
এবার স্যার আপনাকে গুটি কয়েক প্রশ্ন করব, আশা করি সঠিক জবাব পাব। বলুন, আপনার স্ত্রী কোথায়? তার সঙ্গে একটু কথা বলতে চাই। সে নেই। সকালে এসেছেন শুনেছি, আপনিও বলছিলেন। চলে গেছে। কোথায়? জানি না। জানেন না? নিজের স্ত্রী? কি বলছেন স্যার? তার খুশি মতো আসে, খুশি মতো যায়। দ্যাটস রাইট, কিন্তু কোথায় পাবো তাকে? কি দরকার বলুন আগে, সে তাকেই বলবো। আপনি ঠিকানা দিন। যদি না দিই, আপনার ইচ্ছে, তবে তাতে আপনার সম্মান বিপন্ন হতে পারে। আর কিছু জিজ্ঞাসা আছে? আপনার স্ত্রীর নাম কি? খুব বাড়াবাড়ি হচ্ছে ভবেশবাবু। আই এম আ গভর্নমেন্ট অফিসার। এ আমার ডিউটি স্যার। আমার বিরুদ্ধে চার্জ কিসের বলবেন কি? স্মাগলিং। স্মাগলিং? হাউ ডু ইউ ডেয়ার সে সো? আমি কালই এর বিরুদ্ধে কেস করব। ইউ আর ট্রেসপাসিং ইনটু মাই। হেনা চৌধুরীকে আপনি চেনেন? এবার মানুষ নিষ্পলক দৃষ্টে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ভবেশবাবুর দিকে, তারপর মাথা নাড়ল। চেনেন না? না। কিন্তু সে আপনাকে চেনে। শুধু চেনে তাই নয়, আপনার স্ত্রী বলে পরিচয় দিয়েছে। মানুষ ভাঙা গলায় বলল, কোথায় সে? মুচকি হেসে ভবেশবাবু জবাব দিল, সবিতা স্টোর্সের মালিকের বাড়িতে তাকে আবিষ্কার করেছিলাম, কিন্তু এবারও সে ফাঁকি দিয়েছে। কারণ আমরা আপনাকে বিশ্বাস করি। আপনার স্ত্রী সকালে ওই ট্রাকে যেমন, তেমনি হয়তো ফের আরেকটা আকস্মিক যোগাযোগে সবিতা স্টোর্সের মালিকের বাড়ি গিয়ে জুটেছে। আত্মীয়া। হোয়াট ক্যান উই ডু দেন? দুবার এই যোগাযোগ, কিন্তু সি ইজ ইউর ওয়াইফ। হয়তো সত্যিই ও বাড়ির আত্মীয়া। আমি বললাম, ঠিক আছে, ছেড়ে দাও। সার্চের সময় বেরিয়ে পড়লো তার ব্যাগে কয়েকটা কার্ড। ব্যাস, সব জল হয়ে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শুধু ব্যাগটাই ছিল ঘরের টেবিলে। মেয়েদের দিকে আর কারো দৃষ্টি থাকবার কথা নয়, সেই ফাঁকে কেটে পড়েছে। চারিদিকে তল্লাশি অবশ্য চলছে, দেখা যাক। ভাই, ওদিকে আপনার কিছু খবর পাওয়া গেছে, কিন্তু বিলিভ মি, সেই জন্য নয়। কিছুক্ষণ আগে হেডকোয়ার্টার থেকে জরুরি ইনস্ট্রাকশন না এলে আমি মশাই হাত গুটিয়ে বসে থাকতাম। কোনো সোর্সে ওরা অবশ্যই আপনার সম্পর্কে কিছু জেনে থাকবে। বুঝতেই তো পারছেন, বর্ডার টাউন। Everywhere there are eyes to watch any damn thing in the darkness. All right. মানুষ সোজা দাঁড়িয়ে মাথা উঁচু করে বলল, আর কিছু আছে? আপাতত এই শেষ, তবে ভবিষ্যতে আরো কিছু ঝামেলা হবে। কেন এতে জড়াতে গেলেন? ভবেশবাবু রেনকোট জড়ালো গায়ে। আচ্ছা চলি। মিছিমিছি সম্পর্কটা নষ্ট করলেন মশাই। আমায় দুষবেন না যেন। জানেন না বুঝি, নারী আর নাগিনীতে কোনো তফাৎ নেই। ওই জন্যই তো আমি। বাকি কথা আর বৃষ্টিতে শোনা গেল না। মানুষ চুপচাপ নিঃশ্বাস দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আচম্বিতে একটা দুঃস্বপ্নের মতো ঘটে গেল সব। সে জেগে না ঘুমিয়ে ঠাউর করার চেষ্টা করছিল। ওদিকে বৃষ্টি সমানে ঝরে চলেছে অঝোর ধারায়। এতক্ষণে রাঘবের গাড়ির আলো চোখে পড়ল। গেটের পাশে গাড়ি থামিয়ে এক দৌড়ে টিফিন কেরিয়ার হাতে রাঘব এলো। এসেই বলল, আমবাগানের ওদিকে এক ভদ্রমহিলা ভিজতে ভিজতে দৌড়চ্ছিলেন। আলো গায়ে পড়তেই ঝোপের আড়ালে লুকিয়ে গেলেন। কে জানে মানুষ না ভূত। জায়গাটার কত সব বদনাম শুনেছিলাম, দেখছি মিথ্যে নয়। কেন দেরি হলো আসতে, মানুষ তা জিজ্ঞেস করতেই ভুলে গেল। সারা রাত ধরে বৃষ্টি পড়ছে। একটি মুহূর্তের জন্য আনমানা হয়ে ওঠেনি মানুষ। শুধু উৎকর্ণ হয়ে থেকেছে, দরজায় কি জানালায় কেউ এসে টোকা দেবে, কেউ ফিসফিস করে ডাকবে তাকে, আশ্রয় চাইবে, এই মাত্র। তারপর কি সত্যি সত্যি আশ্রয় দেওয়ার ক্ষমতা আর হবে মানুষের? না, এ কথা একবারও ভাবেনি সে। শুধু চেয়েছিল একটুখানি করধ্বনি বিপন্ন কোনো মানুষের, আর কিছু নয়। তারপর হয়তো একটা কিছু ঘটত। কি ঘটতে পারত সে অনুমান করতে চায়নি। অবস্থা কিংবা নিয়তির ওপর সবটাই ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু সব প্রতীক্ষার মুখে ছাই দিয়ে কখন ভোর হয়ে এলো। বৃষ্টি ধোয়া ঝকঝকে পবিত্র নিষ্পাপ পৃথিবীতে ফুটে উঠল আরো একটি দিন। বৃষ্টি থামল, আকাশ হলো শূন্য। আর সেই শূন্য অশান্ত নীল আকাশ, ভারমুক্ত পবিত্র আকাশকে দেখবার জন্য সে দরজা খুলে বাইরে বেরোলো। কেন কে জানে, ধোয়া মোছা তকতকে পৃথিবীকে আজ তার বড় সুন্দর মনে হচ্ছিল। গতরাতে সেই ভয়ঙ্কর দুর্যোগ আর বিচিত্র ঘটনাগুলোকে সে বিশ্বাস করতে পারছিল না। হয়তো স্বপ্ন দেখে থাকবে, বড় অসম্ভব আর মারাত্মক একটা স্বপ্ন।
পুলিশ অফিসার ভবেশবাবু তার সার্চ ওয়ারেন্ট নিয়ে নাটকীয় আবির্ভাব, স্মাগলার মেয়ে হেনা চৌধুরীর অন্ধকার বৃষ্টিঝরা রাতে পালিয়ে বেড়ানো, সবটাই এত হাস্যকর আর অবিশ্বাস্য লাগলো যে হো হো করে হেসে ফেলল মানুষ। এখন মনে হচ্ছে অতি সহজেই আগের মতো সে ভবেশবাবুর ওখানে গিয়ে সকালে চা খেয়ে আসতে পারে। বর্ডারের সমস্যা, দেশভাগের দুঃখ দৈন্য আর স্মাগলিং নিয়ে স্বচ্ছন্দে ঘণ্টাখানেক গল্পগুজব করে আসতে পারে। কিন্তু বারান্দার কাদামাখা জুতোর অজস্র ছোপের দিকে চোখ পড়ে দাঁতের ঠোঁট কামড়ে মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল উদ্দেশ্যহীনভাবে। ঘরের ভিতরটা এখনো লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তীব্র অপমানবোধ চাবুকের মতো তার মনে আছড়ে পড়ে একটা স্থায়ী কুৎসিত দাগ এঁকে দিল। এই ঘটনার ভবিষ্যৎ ফলাফল ভাববার চেষ্টা করছিল সে। তার চাকরি জীবন এতে কতদূর ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারছিল না। তাছাড়া যদি ওরা হেনাকে গ্রেপ্তার করে ফেলে তবে নিশ্চয়ই আদালতে হাজির হতে হবে তাকে। তখন তাকে মিথ্যা বলতে হবে। হেনাকে বাঁচাতে চাইবে সে, কিন্তু কেন? হেনা তার কে? হেনা তো পরস্ত্রী। হয়তো মানুষের মতোই আরো অনেক পুরুষের সঙ্গে সে ভালোবাসা বা চোখের জলের ছলনা করেছে। এটাই তো স্বাভাবিক তার পক্ষে। হয়তো নিজের দেহের মূল্যও সে স্বীকার করে না। হয়তো সে তথাকথিত বহুভোগ্যা, অতি সাধারণ অথচ চতুর এক বালবনিতা মাত্র। কেন মানুষ তার প্রতি এত মোহগ্রস্ত হয়ে পড়েছে? আত্মাধিক্কারে ক্ষিপ্ত হয়ে মানুষ স্থির করল সবার আগে এখনই তার আত্মরক্ষার ব্যবস্থা করা দরকার। সদরে গিয়ে বড়কর্তাকে সব বুঝিয়ে বলা উচিত। তারপর শিগগির এখান থেকে বদলির অনুরোধ জানানো উচিত। না, মল্লিক সাহেবের শরণাপন্ন হয়ে লাভ নেই। বড়কর্তার সঙ্গে তার বনিবনা নেই। ইউরেকা! লাফিয়ে উঠল মানুষ। আরে ওই তো কানুনগো সাহেব, অর্থাৎ মহাশ্বেতার কাকা বড়কর্তার বন্ধু। আপিসের গ্যারেজে গাড়ি রয়েছে। রাঘব তার পাশের একটা ঘরে ঘুমোচ্ছে। রাঘবকে সে সঙ্গে নেওয়া ঠিক মনে করল না। দারোয়ানকে ডেকে ঘুম থেকে উঠালো। তারপর নিজেই জিপ নিয়ে চলল সোজা বহরমপুর। সবে পূর্বের দিগন্তে লালচে আভা ফুটেছে। ভিজে পিচের পথে সাবধানে গাড়ি চালাচ্ছিল মানুষ। প্রবল বর্ষার চিহ্ন সবখানে। জমিতে জল থই থই করছে। নয়নজলিতে স্রোত বইছে। 13 মাইলে সেই ঝড়ে উপড়ে যাওয়া গাছটাও একপাশে খণ্ডিত দশায় দেখল সে। জিয়াগঞ্জ পেরোবার পর রাস্তা খুবই খারাপ হয়ে যাচ্ছে কিছু দূর। মেরামতের কাজ চলেছে। বিরাট স্টিম রোলার দাঁড় করানো আছে। খুব সাবধানে পাশে গাড়ি নামিয়ে কাঁচা অংশটুকু পার হলো সে। সদ্য একটা ভারী লরি গেছে। তার চাকার দাগ গভীর হয়ে রয়েছে। একটা বাঁক ঘুরেই সেই লরিটাকে সামনে দেখল সে। রাস্তা এত সংকীর্ণ যে পাশাপাশি দুটো গাড়ি যেতে পারে না। একটাকে পিচ থেকে কাঁচায় নামা ছাড়া উপায় নেই। লরিটা খালি। পিছনের দিকে একটা গুটানো ত্রিপলের ওপর আধশোয়া দুজন লোক, সম্ভবত ঘুমোচ্ছে। লরিটা ভীষণ বেগে চলছিল। ওভারটেক করা স্বাভাবিক জেদে মানুষ বারবার হর্ন দিচ্ছিল, কিন্তু লরিটার সাইড দেওয়ার কোনো লক্ষণই নেই। মাইলখানেক সোজা পথ চলার পর এবার ক্ষিপ্ত হয়ে মানুষ ডাইনের চাকা কাঁচায় নামালো। কাঁচার ওপর যথেষ্ট পুরু ঘাস থাকায় চাকা পিছলে যাওয়ার ভয় ছিল না। খুব শক্ত হাতে স্টিয়ারিং ধরে সে লরিটাকে পেরিয়ে যেতে চেষ্টা করল। নির্বিকার লরিটা কিন্তু একইভাবে চলছে। মাত্র কয়েক ফারলং দূরে একটা ব্রিজের কালভার্ট দেখা যাচ্ছিল। এরই মধ্যে মানুষকে পাকায় ওঠা দরকার। কিন্তু কি বাজি লরির ড্রাইভারটা! জিপকে ওভারটেক করতে দেখে সে তার গতি বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। রাগে অস্থির আর উত্তেজিত মানুষ লরির পাশাপাশি হওয়া মাত্র ড্রাইভারকে ধমক দেওয়ার জন্য তার দিকে তাকালো এবং পরক্ষণেই চমকে উঠল। ড্রাইভারের ওপাশে বসে আছে, চোখে গগলস, পরনে শ্যাওলা রঙের কাপড়, কপালে হয়তোবা তেমনি উজ্জ্বল লাল টিপ, রাঙানো ঠোঁট, হেনা চৌধুরী। মুহূর্তের অন্যমনস্কতা মাত্র। তারপরেই সামনে একেবারে জিপের নাকের ডগায় ব্রিজের লাল কালভার্ট, ডাইনে নিচে খাল, বাঁয়ে পিচের পথে লরি। চাকা কোন দিকে ঘোরাবে স্থির করার আগেই অভাবিত বিপর্যয়টা রোধ করা গেল না। ব্রেক বসেছিল। পরে শূন্য কিছু আঁকড়াতে চাইল অসহায় দুটো হাত। উৎক্ষিপ্ত জিপটা যেন উপর হয়ে ঢেলে দিল একটা মানুষকে। তারপর পৃথিবী চোখের উপর গাঢ় অন্ধকারে লুপ্ত হয়ে গেল। বহরমপুর হাসপাতালের বেডে যখন একবার চোখ মেলেছিল,
মুখের ওপর একটা মুখ ঝুঁকে থাকা দেখেছিল মানুষ, চিনতে পারছিল না। শুধু কপালের উজ্জ্বল লাল টিপটা প্রথম সূর্যের মতো প্রকাণ্ড হয়ে উঠছিল। তখন ভয় পেয়ে সে চোখ বুজে ফেলে। পরে ফের একবার যেন ঘুম থেকে জেগে সামনেই মুখটা লক্ষ্য করেছিল। সেটা তার বাবার। ডাকবার চেষ্টা করছিল, ঠোঁট দুটো আবার দুই কাঁপছিল মাত্র। তারপর মধ্যে মধ্যে চোখ খুলেছে, আরো কত মুখ দেখেছে, কত কণ্ঠস্বর শুনেছে। কারা তাকে ডেকেছে, কিছু বলতে চেয়েছে, বুঝতে পারেনি। শুধু একটুখানি ভেবেছে সে তার ঘরেই শুয়ে আছে, কোথাও যেন যাবার কথা ছিল, অথচ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। 3 দিন পরে যে সকাল এলো সে ফিরিয়ে দিল প্রথমেই কিছু স্মৃতি। নাম ধাম, চাকরি বাকরি, জিপটার কথাও মনে পড়িয়ে দিল। তখন অনেকটা জানলো মানুষ, শরীরটা বুঝতে চেষ্টা করলো। শরীর তার আছে, হয়তো পুরোটাই আছে, কিন্তু শুধু হাত দুটো কোণে থেকে খাড়া করতে পারল। সে ডাকছে ভেবে নার্স দৌড়ে এলো তার কাছে। মানুষ স্পষ্ট বুঝল, সাদা পরীর মতো সুন্দর, একটু বেটে, গোলগাল অ্যাপ্রন পরা নার্স মেয়েটি তাকে আশ্বস্ত করছে বা কুশল প্রশ্ন করছে, কিন্তু জবাবে একটু হাসলো মাত্র। সে বলতে চাইল, ভালোই আছি। তারপর চোখ বুজে সে অসম্ভব দীর্ঘ সময় ধরে সে বিচিত্র, অদ্ভুত, বিমূর্ত দৃশ্যাবলী দেখেছে। দেখেছে আলো অন্ধকারে কত মানুষ, তাদের মধ্যে হেনা চৌধুরী কেবলই জলের ভেতর স্রোতে উজানে চলার মতো দ্রুত ছুটেছে। মানুষ তাকে ডাকছে, সে শুনছে না, হয়তো খুব কাছে এসে ফের দূরে পালাচ্ছে অবিশ্বাস্য গতিতে। সেই সব বিস্ময়কর দৃশ্যগুলো স্মরণ করতে থাকলো। তখন বিপজ্জনক লরিটার কথাও তার মনে পড়ল। মনে পড়ল সেই গুফো ভয়ঙ্কর চেহারার ড্রাইভারটার কথা। তার উপর ঈর্ষায় জ্বলে উঠল তার মন। হেনাকে যেন সে জয় করে নিয়ে ভেগেছে পৃথ্বীরাজের মতো। কিছু বলছেন? মানুষ মাথা নাড়তে গিয়ে টের পেল সে মাথাটা তার ইচ্ছে পালন করছে না। তখন সে হাত দিয়ে মাথা ছুলো, জানল পুরো মাথায় ব্যান্ডেজ। অসহায় ক্রোধে দাঁতে দাঁত চেপে রইল নির্জীব কাঠের মতো। বাবা দুবেলাই আসেন, প্রচুর ফল, দুধ ইত্যাদি রেখে যান। সজল চোখে তাকিয়ে থাকেন তার মুখের দিকে। আস্তে আস্তে বলেন, সেরে ওঠো, তারপর আর চাকরির দরকার নেই তোমার। একা মানুষ, সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচবার মতো ব্যবস্থা তো আমার আছেই। শিশুর মতো হাসে মানুষ। মানুষ যখন শিশু ছিল তখন অমনি করে হাসত সে। তার মনটা ফুল্ল হয়ে উঠে। তখন বাবা তাকে বলেন, তোমার পুনর্জন্ম হয়ে গেছে মানুষ। পুনর্জন্ম কথাটা তার ভারী ভালো লাগে। সে তখন হেনার কথা ভাবে। হেনাদের কি পুনর্জন্ম হয় না? আচ্ছা, হেনাই কি তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল? তার জানতে ইচ্ছে করে। হ্যাঁ, তার নাম অবশ্য নার্সটা জানে না। একটি মেয়ে ছিল লরিটাতে। লরির সামনে আহত মানুষকে ধরে বসেছিল মেয়েটি। খাতাপত্রে তার নাম অবশ্য আছে। লরিটা এখানেই সুরজলাল ট্রান্সপোর্টের। লালগোলায় মাল পৌঁছে দিতে গিয়েছিল সাঁইথিয়া থেকে। পুলিশ অ্যাক্সিডেন্টের তদন্ত করে ফেলেছে ইতিমধ্যে। ওবেলা থানার ওসি আসবেন জিজ্ঞেসপত্র করতে। রোগীর অবস্থা ভালো, তা জেনে গেছেন। বিকেলের দিকে বেশ সুস্থ বোধ করছিল মানুষ, যদিও শরীর এখনো আয়ত্তের বাইরে। মনটা যেন ছুটির নেশায় মেতে রয়েছে। দুপুরে ভালো ঘুম দিয়ে নিয়েছে। সেই সময় বিস্মিত হয়ে সে দেখলেও বেডের পাশে দাঁড়িয়ে রয়েছে দারেশ বাবুর মেয়ে দুর্বা। তার সঙ্গে আরও একটি মেয়ে রয়েছে। দুজনেরই বুকের পাশে একজোড়া বই খাতাপত্র। কলেজ থেকে ফিরছে সদ্য। মানুষ হাসল, বলল, এসো। বেডের পাশে সাবধানে বসে দুর্বা তার সঙ্গিনীকে বলল, বসো, দাঁড়িয়ে কেন? বসল না। স্মিত হেসে শুধু মাথাটা নাড়ল। দুর্বা চাপা স্বরে বলল, কেন? এখানে তো কেউ দেখছে না। মেয়েটি তবু বসল না। দুর্বা মানুষের দিকে ঘুরে বলল, কেমন বোধ করছেন? মানুষ বলল, ভালো। তোমরা কেমন আছো? ভালোই। কাল বাবা এসেছিলেন, ঘুমোচ্ছিলেন দেখে চলে গেছেন। দুর্বা বলল, তা বেশ আছেন দেখছি। আর কতদিন থাকতে হবে? কে জানে। কে জানে মানে? দুর্বা আদুরে স্বরে যেন ধমকালো। শরীরটা তো আপনার নিজের। তা ঠিক। তা সেই শরীর হঠাৎ বিবশ হয়েছিল কেন বলুন তো? বুঝলাম, আনারই ড্রাইভার, এল মার্কা গাড়ি চালাচ্ছেন।
কিন্তু ওভারটেক করার সাহস হলো কেন? দুর্বার চোখে মুখে কি যেন ঝিলিক দিচ্ছে। মানুষ বলল, কিছু রটে গেছে মনে হচ্ছে। দুর্বা একটু গম্ভীর মুখে জবাব দিল, হ্যাঁ, বাবা বলছিলেন ছেড়ে দাও ও কথা। বলে মানুষ আর চোখে একবার দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো। পর মুহূর্তে চিনতে পারল মহাশ্বেতা। কেন কে জানে বুকের ভেতর ঢিপ ঢিপ করে উঠল হঠাৎ। কেমন নার্ভাস বোধ করছিল সে। তার জানতে ইচ্ছে করছিল মহাশ্বেতা কি এই প্রথম এলো, নাকি কানুনগো সাহেবের সঙ্গে এর আগেও এসেছে, যখন সে বেশি সময় ধরে অজ্ঞান হয়ে থেকেছে। মহাশ্বেতা মানুষের চাওয়াটা যেন টের পেয়েই মুখটা অন্যদিকে ফেরালো। মানুষ মনে মনে বলল, আমায় করুণা করো। দুর্বা বলল, পরশু বিকেলে এসেছিলাম, আপনার সঙ্গে কথা বলা যাবে না তাই দাঁড়িয়ে থেকেই ফিরে গিয়েছিলাম। আগের কথাটা ভেবে মানুষ বলল, একা? দুর্বা মাথা নাড়ল, না, এও সঙ্গে ছিল। আসতে লজ্জায় কাঠ, গিয়েও মেয়েরা বড় অদ্ভুত। বলেই সে সঙ্গিনীর দিকে বড় বড় চোখে তাকিয়ে হেসে বলল, কি মুশকিল, তোদের পরিচয় করিয়ে দিইনি যে রে মানুষদা, যে এ হচ্ছে সেই। হাত তুলে স্মিত হেসে মানুষ বলল, থাক, চিনেছি। মহাশ্বেতাও নীরবে সলজ্জে হাসল। দুর্বা ফোঁস করে উঠল, চিনেছেন তো বসতে বলছেন না? মানুষ একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলল, বলতাম, বাড়িটা তো আমার নয়, তাছাড়া পেশেন্টের বিছানায় বসাটা কি ঠিক হবে ওর? কিসের পেশেন্ট শুনি? সংক্রামক রোগের? সম্ভবত। মানুষ চোখ বুজে জবাব দিল। ঠোঁট কাটা মেয়ে দুর্বা বলল, যে রোগ অলরেডি সংক্রামিত আর তার ভয়ের কিছু নেই। তা না হলে দুবার বাধা দিয়ে মহাশ্বেতা বলল, এই যা তা বলবেন না দুর্বাদি, ভালো হবে না। দুর্বার চোখ পাকিয়ে বলল, আপনি ছাড়ো, দুর্বাদি বলছো কেন? তোমার বয়স আমার চেয়ে মোটেও কম নয়। তুমি একটু দেরিতে পাঠশালায় ঢুকেছিলে, আমি আগে, সুতরাং সোজা দুর্বা বলবে। মহাশ্বেতা কি বলতে যাচ্ছিল, মানুষের কথা শুনে থামল। মানুষ বলল, মরতে মরতে বেঁচে গেলে জীবনের উপর মায়াটা হঠাৎ বেড়ে যায়। সেই মায়ার বসেই তোমাদের কিছু খাওয়াতে ইচ্ছে করছে। বাস্কেটটা খোলো তো দুর্বা, কি সব রেখে গেছে মল্লিক সাহেব, দেখাও হয়নি। দুর্বা সেটা খুলে একটা প্রকাণ্ড আপেল বের করে বলল, না, আপেল ভাল লাগে না, আমাদের কাছেও আপেল আছে। বলে সেটা যথাস্থানে রেখে দিল। যেন আপেলের স্বাদ নিল সে। ফের বলল, সুন্দর আপেল এনেছি, খাবেন? বিস্বাদ লাগে সব। মানুষ ঠোঁট কুঞ্চিত করল, বিস্বাদ? আপনার মাথা খারাপ? কি অবাক মানুষ, এত আনাড়ি না হলে অ্যাক্সিডেন্ট হবে কেন? যাকে এখন আলাপ তো করিয়ে দিলাম। মশাটা প্রতি বিকেলে আমি এমন করে এলে বাড়ি পৌঁছতে সেই 9টার আপ ছাড়া উপায় নেই। সুতরাং তুমি অতঃপর আসবে। ভদ্রলোকের বিকেলগুলো গল্প গুজব করে বেশ কেটে যাবে তাহলে, কেমন? মানুষ সরল মনে বলল, হ্যাঁ, সে মন্দ হবে না, আপনি আসবেন। সত্যি কতদিন এমনি শুয়ে কাটাতে হবে কে জানে। ততদিন ওইসব বাজে মার্কা লোক, ডাক্তার, নার্স, ওষুধ, হাঁপিয়ে পড়ব। আসবেন কিন্তু আপনার পক্ষে আরো কঠিন কি কলেজ থেকে ফেরার পথে একবার চক্কর দিয়ে যাওয়া? জাস্ট আধ ঘন্টার ব্যাপার, দেখবেন আপনার ভালোই লাগবে। দুর্বা মহাশ্বেতার দিকে ভ্রুভঙ্গি করে উঠল। মহাশ্বেতার মুখটা দেখতে পেল না মানুষ। একসময় ওরা বিদায় নিয়ে যাবার পর প্লেটে দুর্বার কেটে দেওয়া আপেলের টুকরোটা কামড়ে সে ভাবল, খুব বোকামি হলো না তো কথাগুলো বলা? কে জানে, তবে বিয়ে তো একদিন হয়েই যাচ্ছে, শরীর সুস্থ হতে যা দেরি। মহাশ্বেতাকে তার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এত শান্ত, নীরব আর সরল মেয়েরাই পুরুষ মানুষকে সুখী করতে পারে জীবনে। মহাশ্বেতাকে পেলে সে ভীষণ সুখী হবে। তখন কে হেনা, কে সেই বহু ভোগ্যা অসচ্চরিত্রা স্মাগলার, সব সহজেই ভুলে যাবে সে। মহাশ্বেতার পবিত্র নিষ্পাপ রক্তের স্পর্শে তার শরীরে হেনার পাপের কলুষ রক্ত আর সব অসুচিতার অবশিষ্ট অংশ নিঃশেষে ঘুচে যাবে। সাধুসন্ত ত্যাগী মানুষের মতো মনকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মানুষ। তারপর তার ক্লান্তি বোধ হলো।
ঘুমে জড়িয়ে এলো চোখের পাতা। তারপর কটা দিন যেমন আশা করেছিল তেমনি সহজভাবে কাটেনি। মহাশ্বেতা এসেছিল কথা মতো। একবার তাকে আপেল কেটে বা গ্লাসে জল গড়িয়ে খাইয়েছিল। কিন্তু পুলিশ অফিসার এসে প্রতিটি বিকেলকেই পণ্ড করে দিচ্ছিলেন অ্যাক্সিডেন্টের তদন্তের সঙ্গে একটা স্মাগলিং কেস জুড়ে হাজার রকমের প্রশ্নে কান ঝালাপালা হয়ে গেছে। বিরক্তিতে মানুষ চটে উঠলে ভদ্রলোক আচ্ছা আচ্ছা পরে হবে বলে কেটে পড়েন। ফের পরদিন একই সময় এসে ঝামেলা আর রসভঙ্গ। মহাশ্বেতা চলে যায় তার আগেই, কারণ তাকে চলে যেতে হয়। যাবার আগে বলে যেতে হয় পেশেন্টের সঙ্গে তার সম্পর্ক কি ইত্যাদি। তবু আশ্চর্য যে পরের বিকেলেও যথারীতি আসে, সঙ্গে ফল মূল বা কিছু বাড়ির খাবারও থাকে। একদিন কানুনগো সাহেব স্বয়ং এলে মানুষ তাকে কিছু রেখে ডেকে ব্যাপারটা খুলে বলল। শুনে চিন্তিত মুখে তিনি বললেন, তোমার ডিপার্টমেন্টের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কিন্তু ওরা যদি তোমায় শুদ্ধ জড়িয়ে কেস করে বসে সামলানো একটু মুশকিল হবে হয়তো। তোমার প্রতিটি কথা আমি বিশ্বাস করি, কিন্তু বাবা পৃথিবীটা বড় ভয়ঙ্কর জায়গা। বয়সী মানুষের প্রকৃত শিক্ষক। মেয়েটিকে যদি তুমি প্রশ্রয় না দিতে খুব ভুল করেছ। মানুষ বলল, ওরা কেস করলে আমাকে নিশ্চয়ই আসামি করছে না? কিচ্ছু বিশ্বাস নেই। কেস জিতবার জন্য পুলিশ সব কিছুই করতে পারে। তুমি স্মাগলারদের রিং লিডার এটাও প্রতিপন্ন করতে পারে। ওদের আসল উদ্দেশ্য তো স্মাগলিং এর ঘাঁটিটা ওখান থেকে উড়িয়ে দেওয়া। কাজেই তোমার উপর ওদের সংশয় থাকলে তোমাকেও ওরা স্ম্যাশ করতে চাইবে। মানুষ ক্ষোভের সঙ্গে বলল, কিন্তু আমি তো কিছু না জেনে আশ্রয় দিয়েছিলাম মেয়েটিকে। আমার সিভিক সেন্স থেকে এটা করেছিলাম। গুন্ডা পিছু নিয়েছে বলেছিল তাই। মাথা নাড়লেন কানুনগো। প্রমাণ করা কঠিন। তোমার চাকর বেয়ারার কথা বললে, ওরা যদি উল্টো পাল্টা কিছু বলে বসে পুলিশকে? মানুষ দুম করে বলে ফেলল, বলেছে বলেছে যে আমার ঘরে সোনার প্যাকেট ওরা দেখেছিল। এমনকি পাজি সতীশটা বলেছে যে সে পুলিশকে ব্যাপারটা জানাবে বলায় আমি তাকে প্রচন্ড রকম মেরেছিলাম। সর্বনাশ! তাহলে একবার অন্য সোর্সে পুলিশের কাছে সব জেনে নিতে হচ্ছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দেখছি। দিনগুলো ফের অস্থিরতা আর উত্তেজনা আনছিল এমনি করে। শুধু বিকেলবেলাটা মন কিছুক্ষণের জন্য ছুটির আরামে ভরে ওঠে। মহাশ্বেতা এলেই সব ভুলে যায় সে। মহাশ্বেতা ততদিনেই সব সংকোচ বা আড়ষ্টতা কাটিয়ে উঠেছে। নিঃসংকোচে সে তার নিরক্ত সাদা হাতটা হাতে নিয়ে সবার চোখের আড়ালে আঙুল ফুটিয়ে দেয়। নত মুখে বসে কিছু কথা বলতে বলতে হঠাৎ সোজাসুজি চোখের দিকে তাকিয়ে একটু হাসে। কেউ বুঝতে পারে না যে হাসে সেও না। মহাশ্বেতা কি ভালোবেসে ফেলেছে তাকে? মানুষ বুঝতে চেষ্টা করে, তার বিশ্বাস হয় এই সামান্য সেবার মধ্যে দিয়ে ও তাকে নিজের সব কিছু উজাড় করে দিতে চাচ্ছে হয়তো। অন্তত মানুষের তাই মনে হয়। সে কাছে এসে বসলে এক নিমেষে ভুলে যায় যে কবে যেন শেষ চৈত্রের রাতে দূরের সীমান্ত শহরে হাসনুহানার গন্ধ শুকেছিল প্রাণ ভরে। তার সামনে এমন ছিপছিপে হালকা দীঘল রজনীগন্ধা অনেক অনুরাগে সিক্ত, নত, শান্ত। আরো কিছুদিন এমনি করে মেঘ রৌদ্রের মধ্যে কেটে গেল। আস্তে আস্তে উঠে বসতে সমর্থ হচ্ছিল সে। খাটের পাশে পা ঝুলিয়ে বসে থাকছিল। আঘাত শুধু মাথায় আর একটা কাঁধে। ব্রেক কষার দরুন প্রচন্ড ঝাঁকুনিতে ছিটকে বাইরে কালভার্টে পড়েছিল, তারপর গড়িয়ে নিচে খালের জলে একেবারে। গাড়িটা আশ্চর্যভাবে কালভার্টের ওপর চড়ে চুপ করে যায়। সামান্য কিছু ক্ষতি হয়েছে মাত্র। ইঞ্জিনটা অক্ষত আছে, তবে জল থেকে সঙ্গে সঙ্গে কেউ দাঁত তুললে সে ডুবে মরে যেত নির্ঘাত। কে তুলেছিল তাকে? ড্রাইভারটা অত দয়ালু বলে বিশ্বাস হয় না। হয়তো হেনা। হেনার জেরেই সে দয়ালু হতে বাধ্য হয়েছিল। আর হেনা যে তাকে বাঁচালো, সে কি কৃতজ্ঞতা? তাছাড়া আর কি হতে পারে? ভালোবাসা নয়। হেনা ভালোবাসা কি ভুলে গেছে? তার জীবনের ভয়ঙ্কর অন্ধকার তাকে কোনো শুদ্ধ পবিত্র সৎ বস্তুকে চিনতে দেয় না। সবই কালোই কলুষ করে তোলে। তারপর একদিন মানুষ যখন আস্তে আস্তে পাইচারি করতে পারল, অস্থির হয়ে সে জানালো এবার বাড়ি চলে যাবে। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না তার। কিন্তু ডাক্তারের আপত্তি দেখা গেল। আরো অন্তত 1 সপ্তাহ থাকা দরকার। তার আগে যেতে হলে নিজের রিস্কে বন্ডে সই করে যেতে হবে। বাবার মারফত খবর পেয়ে কানুনগো এলেন হন্তদন্ত হয়ে। না না, সেটা হবে না। এখনো কিছুদিন তার থাকা দরকার। ওদিকে অবস্থা ঘোরালো।
মানুষ সুস্থ হয়ে বেরোলেই পুলিশ নাকি তৈরি, চার্জশিটও হয়ে গেছে, সামলানো যাচ্ছে না, ওসি ভীষণ করা, ওপরওয়ালাদের গ্রাহ্য করেন না। এসব কারণেই অসুস্থতার অজুহাতের দরকার। মেয়াদ বাড়াতে হবে তো কমানো উচিত হবে না। কাননগা অবশ্য বিচক্ষণ মানুষ। আরও 2-1 মাস চিকিৎসাধীনে কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতলব তার আছে। আরও সময় দরকার। শুনে মানুষ হতাশ হয়ে পড়ল। সেদিন রাতের দিকে ফের তার শরীরের উত্তাপ দেখা গেল। জ্বরের ঘরে সে প্রলাপ বকছিল। বিকেলে মহাশ্বেতা এসে চমকে উঠল। কপালে হাত রেখে বলল, জ্বর। মানুষ ম্লান হাসল। সামান্যই, একটু উপকার করবেন, অনুরোধ করছি মাত্র। মহাশ্বেতাও হাসল, কিন্তু তার উদ্বিগ্ন ভাবটুকু স্পষ্ট ধরা পড়ছিল তার মুখে। সে বলল, বারে, উপকার কেন? আর অনুরোধই বা বলছেন কেন? কি বলবো? আদেশ। মহাশ্বেতা জবাব দিল না। মানুষ বলল, আদেশের অধিকার তো নেই। কেন নেই? অস্ফুট প্রশ্নটা শুনেই মানুষ নিষ্পলক কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর বলল, সে হয়তো ঠিক। আপনার চেয়ে বয়সে বেশ কিছু বড় আমি। কথাটা কিন্তু এখনো বললেন না। বলছিলাম একটুখানি উপকার করতে। মহাশ্বেতা ঠোঁট কামড়ে হাসি চাপল। বলল, আমি খুব পরোপকারী নাকি? ওসব উপকার টুপকার আমি বুঝি নে। যা করতে হবে তা বলুন, করব। মানুষ পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, মনে হচ্ছে বাঁ পায়ে, হাঁটুর নিচ থেকে বাকিটা নেই। বোধহয় ঝিঝি ধরেছে। নার্সকে বললাম, বুঝতেই পারল না। হয়তো চালাকি করে কেটে পড়ল, পায়ে হাত দিতে চায় না। ঝিঝি ধরা বোঝেন তো? খিল ধরেছে। মশাটা ঘুরে বসল। ব্লাড সার্কুলেশন বন্ধ হলে এমন হয়। কিভাবে শুয়েছিলেন হয়তো। ঠিক আছে, টেনে দিচ্ছি। নিঃসংকোচে বাঁ পায়ের হাঁটুর নিচে দুটি নরম অথচ শক্তিমান হাতের স্পর্শ যেন দূর থেকে এগিয়ে আসার মতো স্পষ্ট হতে থাকল। নিষ্পলক তাকিয়ে মানুষ পরিপূর্ণ সুখের আবেশে মহাশ্বেতাকে দেখছিল। না, খিল ধরা সত্য নয়। একটু আড়ষ্ট মনে হচ্ছিল পাটা। সেটা ঠিকই বটে। তবে হঠাৎ তার কেন কে জানে মহাশ্বেতার সেবা নেবার ইচ্ছা প্রবল হয়ে উঠেছিল। তারপর আস্তে সে চোখ বুঝল। 5, 10, 15 মিনিট। সময়টার অনুমান করছিল সে। সারা শরীরে সব তাপ যেন জুড়িয়ে যাচ্ছিল। হয়তো ওই হাতের স্পর্শ বুকে নিতে বুক তোলপাড় করে, অথচ সেটা মাত্র ছড়িয়ে যাবে বলে আশঙ্কা আছে। থামাতে না বললে থামবে না হয়তো। একসময় মানুষ বলল, থাক, ছেড়ে গেছে। বাঁচালেন। কিছু মনে করলেন না তো? মহাশ্বেতা মুখ ফিরিয়ে রেখেই বলল, করেছি। মনে করেছেন? মানুষ ছটফট করে বলল, ছি ছি, এ আমার উচিত হলো না। আর কখনো হয়তো আসতে চাইবেন না। আপনি ভীষণ ছেলে মানুষ। কিছু বুঝতে না পেরে মানুষ বলল, যা বলেছেন। তবে কি জানেন, আমার মাথায় আঘাত লেগেই এসব বিচ্ছিরি ব্যাপার ঘটে যাচ্ছে। ছি ছি, আমায় ক্ষমা করবেন। মহাশ্বেতার মুখটা ফেরানো রয়েছে। সে বলল, ক্ষমা করব না। করবেন না? কেন? আপনি কথাটা উইথড্র করুন আগে। বেশ, করলাম। তারপর? তারপর অন্য কথা বলুন। বলেই মহাশ্বেতা ঘুরল। মাথায় হাত রেখে ফের বলল, না, কথা বললে মাথা ধরবে। আপনার গায়ে জ্বর রয়েছে, চুপ করে থাকুন। হয়তো জ্বরের ঘরেই এলোমেলো কথা বলতে ইচ্ছে করছিল মানুষের। সে বলল, আচ্ছা, এই যে আপনি আসছেন প্রতিদিন, সেবা যত্ন করছেন, মানে এখনো যে আমাদের বিয়ে হয়নি। কি যে বলছেন, চুপ করুন প্লিজ। মহাশ্বেতা ভ্রু কুঞ্চিত করল, কিন্তু ঠোঁটে সূক্ষ্ম হাসিটি লুকানো যায় না। যদি ধরুন আমাদের বিয়ে হয়, আমরা পালাবো বলছি কিন্তু। আচ্ছা, এ কথা থাক। একটা কথার জবাব দিন। বলুন। এই যে আপনি আমায় দেখাশোনা করতে আসেন, গল্প গুজব করেন, আপনার বাড়ির কেউ জানে? আপনার জ্যাঠামশাই জানেন? মহাশ্বেতা মাথা নাড়ল। সেটা হ্যাঁ বা না, দুই হতে পারে। নাকি আপনি লক্ষ্মী মেয়ের মতো তাদেরই আদেশ পালন করেন? কপালে মহাশ্বেতার হাতটা হঠাৎ থেমে গেল। চুপ করে থাকলো সে। কি হলো, জবাব দিন। অস্ফুট কণ্ঠে
মহাশ্বেতা বলল, দিতেই হবে। আশা করছি। আমায় যাচাই করতে চান? হয়তো। আগে বলুন, কেন যাচাই করার ইচ্ছে আপনার? ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হবে, তাই। মহাশ্বেতা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, কে দিব্যি দিয়েছে? সবই ভাগ্য। ভাগ্য আপনি বিশ্বাস করেন? করি। মানুষ একটু চুপ করে থেকে বলল, আমার ভাগ্যকে আমি জিতে নিতে চাই। মহাশ্বেতা কি জবাব দিতে যাচ্ছিল, মল্লিক সাহেব আবির্ভূত হলেন সহসা। এসেই বললেন, আরে কি কাণ্ড দেহ! এই ছেমড়িটা এক কাণ্ড বাঁধাইয়া বইছে। রহস্যময়, ভেরি স্ট্রেঞ্জ। চেনা মুখ দেখা গাড়ি থামাইছি, কয় কিনা আমারে একবার পৌঁছাইয়া দেন, মানুষবাবুর লগে দেখা করুন। সাহস হইল না, এখন আনুন কিনা কও। মল্লিক সাহেবের কথা শুনে মানুষ প্রথমে একটু অবাক হয়েছিল। হেনা একা তো আসতে পারত, কিন্তু পরক্ষণে বুঝেছিল পুলিশ যেভাবে ক্রমশ জাল ছড়াতে শুরু করেছে, তার পক্ষে একা এখানে আসা আদৌ সম্ভব নয়। বরং রোডস ডিপার্টমেন্টের গাড়িতে স্বয়ং এসডিওর পাশে বসে বা তার সঙ্গে হেঁটে এখানে আসা সম্পূর্ণ নিরাপদ। কিন্তু মহাশ্বেতাই বা কি ভাববে? সে মহাশ্বেতার মুখটা লক্ষ্য করছিল, কেমন যেন থমথমে অথচ বিস্ময় মেশানো ঔৎসুক্য ঝিলিক দিচ্ছে। মেঘলার আকাশের দিগন্তে যেমন করে বিদ্যুৎ চিকমিকিয়ে ওঠে। মল্লিক সাহেব অবশ্য চতুর মানুষ। মানুষের অনুমতি নিতে আসার মানে তার কাছে পুলিশের লোক আছে কিনা দেখে যাওয়া। আশ্চর্য! হেনার ক্ষমতা দেখে আশ্চর্য লাগে। ওই সৎ নিরীহ আইন মেনে চলা প্রৌঢ় মানুষটিকেও সে জাদু মন্ত্রে বশীভূত করে ফেলেছে যেন। কথাটা বলেই উনি বেরিয়ে গেলেন। তারপর মানুষ মহাশ্বেতার দিকে ফিরে তীক্ষ্ণ দৃষ্টে তাকালো। কেবিনের ভিতর বেশ অন্ধকার হয়ে গেছে ততক্ষণে। 6টা বাজতে দেরি নেই। এবার ঘন্টা বাজলে মহাশ্বেতাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে হবে। ওদিকে হেনাও বেশিক্ষণ কথা বলার সময় পাবে না। মানুষ গম্ভীর হয়ে গায়ে কম্বলটা টেনে নিল। জ্বরটা বেড়ে যাচ্ছে যেন। সে বলল, সুইচটা টিপে দিন। ওইটি। নার্সগুলো বড় আনমনা, লক্ষ্য করেছেন? ব্যাপারটা রহস্যময় লাগে। বিরক্তি ভরে থামল সে। মহাশ্বেতা আলো জ্বেলে দিয়ে বলল, চলি। জ্যাঠাকে কিছু বলতে হবে? যাবেন? মানুষ হতচকিত হয়ে বলল, কেন? একটু বসে যান না, একটি অদ্ভুত মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেব। মহাশ্বেতা বসল না, ঘড়ি দেখে বলল, আর 5 মিনিট বসে আপনার এমন কিছু উপকার করা হবে না। কেন ও কথা বলল মহাশ্বেতা? মানুষ বুঝতে পারল না। সে বলল, হয়তো হতেও পারে উপকার। মহাশ্বেতা কেমন হাসল। ক্ষতি হবে না তারও গ্যারান্টি নেই। আচ্ছা চলি। মহাশ্বেতা কি একটু জটিল হয়ে গেল হঠাৎ? কে জানে কি ভেবে ফেলেছে সে। এই হেনা মেয়েটির আচরণে নাটকীয়তা জড়ানো আছে। সে সবখানেই মঞ্চ সৃষ্টি করে বেড়ায়। তার জীবনের ভূমিকায় নাটকে পড়ার চড়া সুর বাঁধা। এবার সে কি দৃশ্যে আসছে অনুমান করা কঠিন। মানুষ চোখ বুজে রইল। মহাশ্বেতার পায়ের শব্দ দ্রুত মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের কাদের পায়ের শব্দে অল্প একটুখানি চোখ খুলে মানুষ দেখল তার সামনে দাঁড়িয়ে আছে হেনা। গগলসটা হাতে রয়েছে, ফিকে নীল একরঙা হালকা শাড়ি পরনে, লম্বা হাতা একই রঙের জামা, হাতে ব্যাগ, কপালে লাল টিপ, চুরো খোপা এবং ঠোঁটে ফিকে গোলাপি রং। এই যে নতুন। ঠোঁট দুটো শুকনো, চোখের পাপড়িগুলো নকল মনে হয়। সূক্ষ্ম কাজলের রেখায় চোখ দুটো আরো বড় টানা টানা দেখাচ্ছিল। চমৎকার সেজেছে সে। মল্লিক সাহেব বুদ্ধিমানের মতো বললে, তাহলে আমি আসতেছি, কাম আছে কিছু, কাল পরশু আবার দেখা হইব, কেমন? হেনা কি বলতে যাচ্ছিল, কান না করে গটগট হেঁটে বেরিয়ে গেলেন উনি, যেন পালাতে পারলে বেঁচে যান। মানুষ সেনার মুখের দিকে তাকিয়ে ভাবলেশহীন স্বরে বলল, ভালো আছো? হেনা পাশে বসে তার কপালে হাত রেখে বলল, জ্বর সারছে না কেন? কি ব্যাপার বলো তো তোমার? মানুষ তেমনি নির্বিকার মুখে বলল, সময় মাত্র 5 মিনিট, তাছাড়া তাছাড়া যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। হেনা খিলখিল করে হেসে উঠল। হাসুক, আজ প্রস্তুত হয়ে এসেছি। আমি প্রস্তুত নেই, আমার সে সাহস বা জোরও নেই। হেনা একটু ঝুঁকলো ওর মুখের দিকে। তুমি এখনো আমায় ক্ষমা করতে পারছো না? না হয়তো। কেন? তুমি জানো না?
হেনা চুপ করে গেল, জবাব দিল না। মানুষ তার শ্বাস প্রশ্বাস অনুভব করছিল কপালের চামড়ায়। কি সেন্টের কড়া গন্ধে ঘরের বাতাস ভরে উঠেছে, কিন্তু তার ভালো লাগছিল না গন্ধটা। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে রইল সে। বাইরে ঘন্টা বাজছে, রোগীদের আত্মীয় স্বজনের চলে যাবার সময় হলো। হেনা এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, সে রাতে শিয়ালদা স্টেশনে যাবার সময় হঠাৎ আমাদের বাসার খুব কাছেই এজেন্সির মালিক গাড়ি নিয়ে হাজির। তারপর মানুষ হাত তুলে বলল, থাক, দ্য গেম ইজ ওভার। হেনা মুখটা তুলে সোজা হলো। জানি তুমি কত কি বলবে, কত কি ভাববে, কিন্তু মানুষ, আমারও তো কত কথা থাকতে পারে। মানুষ কঠোর মুখে বলল, আমার জীবনটা তছনছ করে তোমার কি লাভ হলো? শুধু এইটাই আমি ভেবে পাই না, শুধু এইটাই আমার জানবার মতো কথা ছিল। আর কিছু নয়? না, তুমি এসো, ওরা ঘন্টা দিয়েছে। হেনার গলা কাঁপছিল। সে বলল, সে দোষ তো আমার একার নয়। আমার যা পেশা, তাতে অনেকবার হয়তো এমন ঘটতে পারে। সেবার তোমায় ঝড় বৃষ্টিতে গাছের দিকে ছুটে যাবার উপমা দিয়েছিলাম। বাজ গাছের উপর বেশি পড়ে জেনেও তার তলায় আশ্রয় নিতে ছোটে। থাক, তুমি এসো, জানবো নিজের ভুলে শাস্তি পাচ্ছি। কি শাস্তি পাচ্ছ মানুষ? চাকরি যাবে? তারও বেশি হতে পারে, জেল খাটতেও হতে পারে। ছেলে মানুষের মতো কথা বলো না। মানুষ অধীর স্বরে বলল, আমার জ্বর আসছে, বেশি বকিও না, এসো। হেনা উঠে দাঁড়ালো, কিন্তু গেল না। মানুষ ফের বলল, অপমান তো তোমার ভূষণ। মুখোশে মুখ ঢেকে মিথ্যে চোখের জল ফেলে দুটো প্রেমের ন্যাকা বুলি ঝেড়ে বেড়ানো তোমার পেশা। এমনকি দরকার হলে নিজের শেষ সম্মানটুকু দিয়েও কাজ বাগাতে তোমাদের ঝুড়ি নেই। তোমাদের আমি চিনেছি। স্মাগলার মেয়েরা কি চিজ জানতে বাকি তো নেই আমার। যাও তুমি। একটা নার্স ঘরে ঢুকলো, বলল, প্লিজ এবার বাইরে যান, ডক্টর চ্যাটার্জি আসছেন, ভীষণ কড়া লোক। হেনা দ্রুত বেরিয়ে গেল। জ্বরটা নিতান্ত উত্তেজনাজনিত হতে পারে। পরদিন আর এলো না। শরীরটা খুব হালকা বোধ হচ্ছিল মানুষের। বিকেলে মহাশ্বেতার অপেক্ষা করছিল সে। তার বদলে এলেন কানুনগো সাহেব। এসে বললেন, এভরিথিং সেটেলড, ডোন্ট বি ওরিড মাই বয়। আমি জীবনে অনেক অসম্ভব সম্ভব করেছি। পুলিশ তোমার ব্যাপারে আর মাথা ঘামাচ্ছে না। ওরা এখন স্থানীয় ঘাঁটিগুলোর দিকে ওত পেতেছে। বাবাকে খবর দিন, আর এখানে থাকতে ইচ্ছে করছে না, সেরে গেছি তো। যাবে বলে কানুনগো ওর দিকে সস্নে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ফের বললেন, একটা কথা ভাবছিলাম, যদি ডাক্তার পরামর্শ দেন একবার বাইরে ঘুরে এসো না কিছুদিন। ধরো মধুপুর। মধুপুর জায়গাটা এখন মন্দ লাগে না। সেখানে আমার মেজো মেয়ের বাড়ি। জামাই খুব অমায়িক আর ভদ্র। তোমার সঙ্গে ভারী মিলে যাবে আতে আতে। বেশ ভালো একটা ব্যবসা করে ওখানে, বাড়িটাও ভারী সুন্দর জায়গায়। যাবে? দেখি, আগে বাড়ি ফিরি, তারপর। খবর পেয়ে পরদিন দুপুরেই বাবা হাজির। বললেন, কানুনগো সাহেবকে আপিসে বলে এসেছি, উনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন, উনিও আসছেন একটু পরে। ততক্ষণে আমি একটা ট্যাক্সি দেখে আসি, না পেলে অ্যাম্বুলেন্সেই দেখব। শেষ অবধি ট্যাক্সি মিলে গিয়েছিল। কানুনগো সাহেব বারবার মধুপুরে যাবার কথাটা মনে রাখতে বললেন। তারপর চলে গেলেন। মানুষের বড় ইচ্ছে করছিল মহাশ্বেতার সঙ্গে একটিবার দেখা করতে, কিন্তু সংকোচ বসে ইচ্ছেটা লুকিয়ে রাখতে হলো। গ্রাম অবধি আজকাল ট্যাক্সি ঢোকা কঠিন। রাস্তা এখনো কাঁচা, কাদায় ভরে আছে। তাই পাকা রাস্তার মোড় থেকে গরুর গাড়ি করে যেতে হলো। এতদিনে চারপাশে গাঢ় সবুজ হয়ে উঠেছে গাছপালা। আদিগন্ত মাঠগুলো সবুজ ফসলে ভরে গেছে। সোদা মাটির গন্ধ, ঘাসের শিকড়ের গন্ধ, জলের গন্ধ মিলে এক জটিল অথচ স্মৃতি জড়ানো বিহবলতা মানুষকে আপ্লুত করছিল। এসবের কাছে তুচ্ছ মনে হচ্ছিল আলো অন্ধকারময় ভুতুরে শহরের সেই রহস্যময়ী হাসনুহানার অস্তিত্ব। এই পাড়াগাঁয়ের সহজ আদিম জীবনের মাটিতেই তো সে একদিন চোখ মেলেছিল। কত স্মৃতি সেই ছেলেবেলার মানুষের। বাবার সঙ্গে না থাকলে গুনগুন করে গান গেয়ে উঠত। কয়েকদিনের মধ্যেই তার শরীর পুরো সেরে গেল। ব্যান্ডেজটা নিজেই খুলে ফেলতে কষ্ট হচ্ছিল না। বাবা যতই রাগ করুন, বাড়িটা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। চুনের কাজ শেষ। ওপরের ঘরেই মানুষ থাকবে, শুধু গৃহপ্রবেশের অনুষ্ঠান বাকি মাত্র। একদিন সেটাও চুকে গেল মহাসমারোহে। মল্লিক সাহেব এসেছিলেন, কানুনগো এসেছিলেন, গ্রামের এবং এলাকার অনেক সম্মানী লোকও এলেন।
উৎসবের ভিড়ে মানুষ নিজেকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল। নিপুণ সংসারী মানুষের মতো গভীর রাত্রি অবধি তারা পিতা পুত্রের সংসারের নানা ছক আঁকছিল। চাকরি ছেড়ে দেওয়াই ভালো হবে, শিগগিরই রেজিগনেশন পত্র দিয়ে আসবে মানুষ, নিজের হাতেই সদরে গিয়ে দিয়ে আসবে। একবারের জন্য তাকে লালগোলাও যেতে হবে, চার্জ বুঝিয়ে দেবার ব্যাপার আছে। ইসমাইল বিশ্বাসী লোক, তাকে চিঠি দেওয়া আছে যথারীতি। সম্ভবত মানুষের জায়গায় অস্থায়ীভাবে যে ভদ্রলোককে পাঠানো হয়েছে তাকেই চার্জ বুঝিয়ে দিতে হবে। হয়তো উনিই থেকে যাবেন ওখানে, হয়তো কোনো বিপদের রাতে ফের ওই হেনা চৌধুরী কিংবা অন্য কোনো স্মাগলার মেয়ে জানলায় ধাক্কা দেবে। তারপর ভাবতে এত মজা পেল যে সে হেসে ফেলল হো হো করে। শ্যাম নামে ওদের চাকরটা পোস্ট অফিস থেকে সবে ফিরেছে। দাদাবাবুকে আপন মনে হাসতে দেখে সে অবাক। মাথায় চোট লেগে লোকটা কি পাগল হয়ে গেছে? তার সন্দেহের কারণ ছিল, এমন সদাব্যস্ত কাজে অকাজে তৎপর আর ঘোর সংসারী হালচাল এই দাদাবাবুটির আদৌ ছিল না কুস্মিনকালে। এমন লম্বা পা ফেলে ঘরমাক্ত মুখে তাকে হাঁটতেও দেখা যায়নি কোনোদিন। শ্যাম বলল, চিঠি ফেলতে গিয়ে দেখুন একগাদা চিঠি দিলেন পোস্টবাবু। মানুষ হাতে নিয়ে দেখল দুটো ইনল্যান্ড লেটার, একটা খাম। দ্রুত চোখ বুলিয়ে আগে খামটা দেখল সে। হেনা, হেনা তাকে চিঠি লিখেছে। ফের কে ঠিকানা দিল তাকে? হয়তো মল্লিক সাহেব, তাছাড়া কে দেবে? নাকি দুর্বা? বিশ্বাস হয় না। খামটা ছিঁড়ে চিঠিটা বের করল সে। উজ্জ্বল রোদে ঝকমক করছিল হরফগুলো। তুমি বলেছ অপমান আমার ভূষণ, হয়তো তাই। তবে একটা কথা তোমার জানা হয়নি, জীবনে অনেক মানুষ নিজের ইচ্ছা অনিচ্ছার বাইরে অনেক জটিলতার জালে আটকে যায়। তারপর শুরু হয় বাঁচার লড়াই। ওই জড়িয়ে পড়াও যেমন সত্য, এই লড়াইটাও সত্য। কেউ জেতে, কেউ হারে। আমি হেরেই আসছি। হয়তো এগুলোকেও লোকে ভাগ্য বলে। যাক সে কথা। ছিঁড়ে ফেলে দেবে, পায়ে দলবে বা থুতু ফেলবে জেনেও এ চিঠি লিখছি, তার কারণ আছে। সেদিন হাসপাতালে থেকে যখন বেরিয়ে আসছি, দেখি গেটের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বয়সে কিশোরী হয়তো, কিন্তু মুখে চোখে বুদ্ধির দীপ্তি ঝলমল করছে। আমায় আবার অবাক করে সে এগিয়ে এসে বলল, আপনিই কি সেই হেনা চৌধুরী? সত্যি বলতে কি চমকে উঠেছিলাম, বা ভয়ও কম পাইনি। পুলিশ ওত পেতে আছে চারিদিকে। তাড়াতাড়ি জবাব দিয়ে পাশ কাটাচ্ছিলাম, সে সঙ্গ ছাড়ল না। রাস্তায় উঠে বললাম, কি বলবেন বলুন ভাই, আমার তাড়া আছে। মেয়েটি বলল, কি বলল শুনবে? মানসবাবুকে আপনি খুব ভালোবাসেন বুঝি? আশ্চর্য কথা, এমন স্পষ্ট মুখের ওপর। অপমান তো আমার ভূষণ, তাই হেসে ফেললাম। অনেক দুঃখেই হাসিটা এলো। বললাম, ধরুন বাসি, তাতে আপনার কি কষ্ট হবে খুব? কে আপনি বলুন তো? মেয়েটি কিন্তু আর জবাব না দিয়ে মুখ ফিরিয়ে হনহন করে চলে গেল। পরক্ষণে মনে পড়ল, আস্তে আস্তে তোমাদের মল্লিক সাহেব একটি মেয়ের কথা বলছিলেন, যার সঙ্গে শিগগির তোমার বিয়ে হচ্ছে। কোন কানুনগো সাহেবের ভাইজি সম্ভবত। সারা পথ সে রাত্রে হাসতে হাসতে ফিরেছি, এখনো ভীষণ হাসি পাচ্ছে। অতটুকু মেয়েরও হৃদয়ে ঈশ্বর ঈর্ষা রেখে দিয়েছেন। যাকে আমার ভাগ্যে তো এ জন্মে হয়নি। হলো যা, ওর হোক। মানুষ, সেরে উঠো। ও মেয়ে তোমার জন্য প্রাণ দিতে পারবে, বিশ্বাস করো। এতে আমার চেয়ে বেশি খুশি পৃথিবীতে আর কেউ হবে না। আর কথা দিচ্ছি, তোমার বিয়ের খবর পেলে ফুলসজ্জার রাত্রে আমি হানা দেবই। তোমায় বরবেশে কেমন লাগে দেখতে ইচ্ছে করে খুব। একটা মজার খবর দিই, আমার কর্তার ওপর ইদানিং আমার ভীষণ ভীষণ ভালোবাসা বেড়ে যাচ্ছে। ওকে প্রাণ ভরে আদর করার জন্য আজকাল ঘরেই রাত কাটাই। বেচারার চেহারা বা স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠেছে। নেশা প্রায় ছেড়ে দিতেই বসেছে। জুয়া খেলতে যায় না। ওদিকে আমাদের নতুন বাড়ি উঠেছে, গৃহপ্রবেশ হতে তো দেরি আছে। ততদিনে তোমার বিয়ে হয়ে যাবে। তারপর সস্ত্রীক নিমন্ত্রণ করে আসবো। আসবে তো? আর আর বিশ্বাস করো, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। সরোজিনী ট্রেডিং উঠে গেছে পুলিশের চাপে। মিস্টার সাক্সেনা নতুন নামে নতুন জায়গায় কারবার খুলেছেন। মাঝে মাঝে গাড়ি আছে, যেতে হয়, কিন্তু ভালো লাগে না। সোনা আমায় যেমন পায়ের তলায় কিছু মাটি দিয়েছে, তেমনি আকাশটাও তো নিয়েছে কেড়ে। না, অমন ঘর আমি চাইনি। আমি চেয়েছিলাম সেই ঘর, যার ছাদ নেই, দেওয়াল নেই, অনেক আলো, অনেক বাতাসে যা ভরা। তা তো পেলাম না।
বিরক্ত হচ্ছ? অভিনয় করছি ভাবছ? কে জানে, মুখোশ পরে থাকতে থাকতে কবে একদিন হয়তো মুখোশ চামড়ায় এঁটে মুখ আর মুখোশ এক হয়ে গেছে, আর আলাদা করার সাধ্য এ জীবনে রইল না। আরও কিছু কথা ছিল, চোখ জ্বালা করা তুলে নিল, তারপর নিজের অজান্তে দলা পাকিয়ে ফেলল চিঠিটা। আস্তে আস্তে উঠে গেল ওপরের ঘরে। কিছুক্ষণ চুপচাপ জানালার বাইরে আদিগন্ত মুক্ত সবুজ পৃথিবী আর ঘন নীল আকাশের দিকে তাকিয়ে রইল মানুষ। ওই রকম ঘর চেয়েছিল কি হেনা? ইংল্যান্ড দুটো উল্টালো এক সময়। প্রেরকের নাম দেখল। আরে, দুর্বা লিখেছে যে। অন্যটাও লালগোলা থেকে লিখছে ইসমাইল। দুর্বা লিখেছে। কি ব্যাপার বলুন তো? কদিন থেকে দেখছি মহাশ্বেতার মুখ ভার। আপনার কথা তুললেই কেটে পড়তে চায়। চটালেন কেমন করে? ধ্যাৎ, আপনি খুব গোলমেলে মানুষ। কত কায়দায় এগিয়ে হাতের কাছে এগিয়ে দিলেন সব ভেস্তে। হ্যাঁ, শুনলুম স্বাস্থ্যর ধারে ওর এক জামাইদার বাড়ি যাবেন মধুপুরে। কথাটা মুখ ফসকে বলেছিল মাত্র। আমি বললুম, তুমি যাবে না? জবাবই দিল না। বললুম, নাকি একেবারে হনিমুনে যাবে? ও সেই থেকে আর আমার সঙ্গে কথাই বলে না। ইতিমধ্যে আপনার শরীর স্বাস্থ্য যদি সয়, শিগগির যে কোনো দিন চলে আসুন বহরমপুর। কলেজ গেটে আমার জন্য অপেক্ষা করুন। আশেপাশেই থাকবো, 12টার পর যে কোনো সময়। ইসমাইলের চিঠিতে শুধু স্বাস্থ্যের খবর আর আপিসের খবর নিয়ে এলোমেলো কিছু কথা। লোকটা এত ভক্তি শ্রদ্ধা করে কল্পনা করা যায় না। কিন্তু চাকরির রেজিগনেশন দিতে বাদ সাধলেন স্বয়ং কানুনগো সাহেব। চাকরি ছাড়বে কেন? এভরিথিং সেটেলড। কোনো চিন্তার কারণ নেই। তাছাড়া চাকরি মানে রাজকীয় সম্মান। একে ত্যাগ করে অজপড়া গায়ে কি তাহলে চাষাভুষার মতো বেঁচে থাকবে মানুষ? ছি, গ্রামে কি আজকাল ভদ্র মানুষের থাকার জো আছে? অনেক উদাহরণ আর আপ্তবাক্য শুনিয়ে শেষ অবধি মাসের শেষ দিকে বিয়ের দিনক্ষণ ইত্যাদি পাল্লা চুকিয়ে উনি গেলেন। মানুষ 7-5 ভেবে রাজি হলো। কথা তো ঠিকই। দুর্বার সঙ্গে দেখা করা বা মহাশ্বেতার মন বুঝতে যাওয়ার ইচ্ছাও সম্পূরণ করলো মানুষ। থাক, ও ঠিক হয়ে যাবে। যা মিথ্যা তা মিথ্যাই, তা টেকে না। ফের ছুটির দরখাস্ত করে ছুটিটা বাড়িয়ে নিল সে। কিছুদিন পরে লালগোলা থেকে তাকে বদলির ব্যবস্থা করার প্রতিশ্রুতি কানুনগো সাহেবই আদায় করে ফেলেছেন ততদিনে। হেনার চিঠির কোনো জবাব সে দেয়নি। কিন্তু যত বিয়ের দিন এগিয়ে আসছিল তার মানে একটা অদ্ভুত লোভ জেগে উঠেছিল। হেনাকে লিখলে মন্দ হয় না। সত্যি কি সে আসতে পারবে কথা মতো? সত্যি আসবে, নাকি ওটা কথার কথা? নিজের সঙ্গে অনেক তর্কাতর্কি আর লড়াই করার পর মানুষ সত্যি সত্যি চিঠি লিখল। চিঠির শেষ লাইনে একটা কথা যোগ করে দিল সে। হয়তো এটা মুহূর্তের হঠকারিতার বশে, হয়তো অবচেতনায় তখনও হেনার প্রতি মোহ অবশিষ্ট রয়েছে। লিখে আর কাটতে ইচ্ছে করল না তার। কথাটা এই, যদি এসে নিজের হাতে আমার বাসর সাজিয়ে দাও, তবেই তো ফুলবাসর বলে জানব। নয়তো সে হবে কাঁটা বাসর। সারা জীবনে হয়তো সে কাঁটার ক্ষত থেকে যাবে। আমাকে ডাকে ফেলতে পাঠিয়েও সে অস্থির হয়ে রইল কিছুক্ষণ। কেন একথা লিখল সে? এই ন্যাকামি করবার স্বাদ কেন গেল? সে নিজে কি তা সত্যি সত্যি বিশ্বাস করে? অসম্ভব লাগে। এ বিশ্বাস তার মনের কোন স্তরে আছে? ব্যাকুল হয়ে ব্যর্থ খুঁজল মানুষ। এমন ভাবপ্রবণ কেন সে? নাকি হেনাকে এমনি করে অপমান করার স্বাদ গেল? হেনা যে আসবে না সেই বিশ্বাসে। তাছাড়া বাসর সাজাবার অধিকার যদি এবারে কেউ ওকে না দেয়, একটা অজ্ঞাত কুলশীল মেয়েকে, কিংবা যদি মহাশ্বেতা ওর পরিচয় ফাঁস করে দেয়, না, কথা লেখা উচিত হয়নি তার। আরেকটা চিঠি লিখতে হবে তাকে। যে কোনো আছিলায় এটা এড়িয়ে যেতে হবে। দিন এলো গেল, রাত এলো চলে গেল। আলো অন্ধকারে ক্রমান্বয়ে লাফ দিতে দিতে ডিঙিয়ে যাচ্ছে জীবন। প্রতি লাফে বয়স যাচ্ছে বেড়ে। তারপর কখন মানুষ দেখলো সে মাথায় টোপর, মুখে চন্দনের ফোঁটা নিয়ে জীবনের একটা বড় দরজা পেরিয়ে চলে গেছে। তবু দ্বিতীয় চিঠিটা আর লেখা হয়ে ওঠেনি। ফুলশয্যার রাত। না, হেনা আসেনি সে একরকম ভালোই হয়েছে। অনেকখানি লজ্জা আর সবার অশালীন কৌতূহলের হাত থেকে বাঁচা গেছে। তবু মনে খচখচ করে কাঁটা বেঁধে কোথাও যেন বড় হার হয়ে গেল। কিছুতে এই অস্পষ্ট অস্বস্তি মন থেকে দূর হচ্ছিল না মানুষের। মহাশ্বেতা পাশ ফিরে শুয়ে রয়েছে। এখনো পরস্পর কোনো কথা বলেনি কেউ। কি বলবে ভেবে পাচ্ছিল না মানুষ। সে বিরাট পালঙ্কের এক পাশে পা ঝুলিয়ে বসেছিল চুপচাপ। ফুলের ঝালর, ফুলের মালায়, ফুলের গন্ধে চারপাশটা আবিষ্ট।
বড় জটিল আর প্রতীক্ষায় স্তব্ধ। তার ইচ্ছে করছিল প্রথমে মহাশ্বেতাই তাকে ডাকুক। মহাশ্বেতা ডাকল না দেখে তার হয়তো অভিমান হলো, কিন্তু অভিমানটুকু হেনার ভাবনার তলায় চাপা পড়ল। হেনা হেনা এলো না তো। অমন করে লিখেছিল, তবু এলো না। বাইরে ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে দুবার বাজল। সে উঠে এসে জানালার ধারে দাঁড়ালো। বাইরে অন্ধকার, শেষ বর্ষার রাত। এদিকটায় কোথাও কোনো আলো নেই। বৃষ্টির শব্দ হচ্ছে ধারাবাহিক। ঘন কালো পর্দা স্থির হয়েছে সামনে। আকাশের নক্ষত্র ঢেকে থমথম করছে মেঘ। তারপর হাওয়া এলো কেঁপে। জানালার পর্দা উঠতে থাকলো দুপাশে। তারপর বৃষ্টি এলো। বৃষ্টির ঝিরঝির শব্দ হচ্ছিল। ক্রমে বৃষ্টি বাড়ল। বাতাস বইল জোরে। নীরব অন্ধকারে রাতটা কাঁপতে লাগলো প্রচণ্ড আকুলতায়। যে বেদনায় ফুল ফোটে, প্রাণের প্রকাশ ঘটে মাতৃজঠর হতে, তেমনি একটা বেদনা অন্ধকার বৃষ্টি বাতাসময় আলোড়ন মথিত করছে, যেন কার আবির্ভাব আসন্ন। মুখে বৃষ্টির ছাঁট লাগলেও মানুষ সরে এলো না। একসময় পিঠের দিকে কার হাতের স্পর্শে টের পেয়ে সে চমকাল। ঘুরে দেখল মহাশ্বেতা। মানুষ বলল, এ কি, ঘুমাওনি? মহাশ্বেতা মুখটা নামালো। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে বলল, কি হয়েছে আপনার? এখনো আপনি? মানুষ ওকে এক হাতে বের দিয়ে ধরল। কি চমৎকার রাত দেখেছ? বৃষ্টি হলে আমার তো ঘুমোতেই ইচ্ছে করে না। মহাশ্বেতা ওর হাত ধরে টানল, হিড়হিড় করে টেনে নিয়ে গেল বিছানায়। তারপর বলল, খুব ভাবনায় পড়ে গেছেন তাই না? পরক্ষণে মানুষ চমকে উঠে বলল, আরে তুমি কাঁদছো কেন? কেন মহাশ্বেতা? ছি, কই মুখটা তোলো দেখি, তাকাও চোখের দিকে। মহাশ্বেতা দাঁড়িয়েছিল খাটের পাশে, ফুলের ওপর মুখ গুঁজল। তার পিঠটা ফুলে ফুলে উঠছে। অপ্রস্তুত মানুষ দুহাতে তুলে তাকে শুইয়ে দিল। তারপর নিজে শুয়ে হাত বাড়িয়ে আলোর দমটা কমিয়ে বলল, আজ কাঁদতে নেই, তাহলে সারা জীবন কাঁদতে হয়। রাতটা ঘুমিয়ে জেগে এলোমেলো স্বপ্নের মধ্যে কেটে যাচ্ছিল। জেগে থাকবার প্রবল চেষ্টা সত্ত্বেও চোখের পাতা ভারী হয়ে আসছিল মানুষের। মহাশ্বেতা ভিজে বেড়ালের মতো গুটিসুটি বুক ঘেঁষে শুয়ে রয়েছে। মানুষ একটা প্রতীক্ষায় উৎকীর্ণ। সে ভাবছিল তার প্রতীক্ষা করা উচিত। রাতের হাসনোহানা ফোটবার সময় এখনো চলে যায়নি। হেনা আসবেই। 1 বছর আগে এমনি বৃষ্টি ঝরা দুর্যোগময় রাত্রে কেউ এসে তার জানালায় ফিসফিসিয়ে উঠেছিল। আজও তেমনি রাত। আজও তার আসা উচিত ছিল, আসবার কথাও ছিল। তবু কেন এলো না? তার দেহের প্রতিটি প্রান্ত জুড়ে একটি চেতনা ঘুরে বেড়ালো, জাগরণে, ঘুমের ভিতর স্বপ্নেও। কার যেন আসার কথা ছিল, এলো না। সব বৃষ্টি, সব বাতাস আর অন্ধকার, রাত্রের হৃদয় মথিত করা এই অসহ্য আলোড়ন যার জন্য, সে না আসায় সব বিফল হয়ে গেল। পৃথিবীর অন্ধকার জঠর বেদনায় তোলপাড় হলো, শুধু সেই ফুলটা ফুটল না। তারপর শেষ রাত্রির দিকে একবার ঘুম ভাঙে মানুষের। বৃষ্টি তখনও সমানে ঝরছে। ঘুমের আরেকটা ঢেউ এসে তাকে অবচেতনার দিকে ভাসিয়ে নিয়ে চলেছে। কিছুদিন পরে মহাশ্বেতার গ্রামে অষ্টমঙ্গলা পর্ব চুকিয়ে বহরমপুরে জ্যাঠা শ্বশুরের বাড়ি সস্ত্রীক যাচ্ছে মানুষ। গঙ্গা পেরিয়ে রিক্সায় উঠেছিল। পথে ভবেশবাবুকে দেখে এড়িয়ে যাবে ভাবছিল, কিন্তু ভদ্রলোকের সেন দৃষ্টির আড়ালে যাবার সাধ্য তার নেই। সাইকেল নিয়ে পাশে হাজির। হ্যালো স্যার, কেমন আছেন? ইনি তাহলে সেকেন্ড ওয়াইফ? যাক, বাঁচালেন মশাই। রাগে গা জ্বালা করছিল মানুষের। সে গম্ভীর মুখে বলল, আপনি এখানে কোথায়? আর বলবেন না, প্রাণ বাঁচাতে তো অনেক তদ্দির করে সদরে এলাম, এসেও রক্ষে নেই। ভবেশবাবু জানালো, পড়বি তো পর, ফের সেই ইয়ের পাল্লায়। মানে সেই যে সেই। ভবেশ চোখটার দিচ্ছিল। বুঝতে না পেরে মানুষ বলল, কার? কেন, আপনার এক্স মিসেস। কথা কেড়ে বিরক্ত মানুষ প্রায় থমকে উঠল। কি যাতা বলছেন মশাই? ভবেশের ঝানু মুখটা কিঞ্চিত অসহায় দেখালো। হেনা চৌধুরী আপনার এক্স ওয়াইফ নন? কি সব রিপোর্ট লেখা হয় দেখুন। যাকে মা লক্ষ্মী রয়েছেন, পুরনো কথা তুলে লাভ নেই। আমি মশাই পুলিশের লোক, কত রেকর্ডস আমাকে পচে গেল। হ্যাঁ, যা বলছিলাম, জানেন না আপনি? মানুষ এবার কৌতূহলী হয়ে বলল, না তো। হেনা চৌধুরী ধরা পড়েছে? ধরা পড়েছে কি? 30th জুলাই কি বিভৎস কাণ্ড হয়েছে শোনেননি? খেয়াঘাটের ওদিকে যাচ্ছিল জাস্ট আফটার ইভিনিং, যাকে বলে বুঝকি সন্ধেবেলা।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। বেশ দুর্যোগের সময় তখন। নীলমণি বোসের নাম শুনেছেন? তাও শোনেননি। তাহলে কি শুনেছেন মশাই? মানুষ অস্ফুট কণ্ঠে বলল। তারপর? নীলমণিদার দুধে সিয়াই, ওর সঙ্গে ঘাটের ওদিকে যাচ্ছিলাম, ব্যাস সাক্ষাৎ মুখোমুখি। চার্জ করতেই দৌড় লাগালো, আমরাও দৌড়লাম। যেই না কাছাকাছি হওয়া, ইস কি সাংঘাতিক ডাকু মেরে বাবা, দ্রুম দ্রুম রিভলভার ছুটতে শুরু করলো। নীলমণি বোস সাক্ষাৎ জম, তা জানা ছিল না। ব্যাস এক গুলিতেই খেল খতম। তবে বিস্তর স্মাগলার গাল দেখেছি, এমনটি দেখিনি মশাই, সাক্ষাৎ জাদু করি। মানুষের সারা শরীর অবশ হয়ে আসছিল, মাথা ঘুরছিল। সে কিছু বলবার চেষ্টা করলো, পারল না। ভবেশ রক্ষিত বলল, কিন্তু একটা ব্যাপার দেখে সত্যি মিস্টার রায় বড্ড খারাপ লাগছিল। টর্চের আলোয় দেখি মেয়েটির বুকের কাছে এক গোছা রজনীগন্ধা ফুল, মুঠো থেকে ছাড়েনি। এই একটা হেয়ালি মশাই, ওই মেয়ের হাতে ফুল, যেন বিয়ে বাড়ি যাচ্ছে এমন সাজসজ্জা। সবচেয়ে খারাপ লাগলো কোনটা জানেন? রজনীগন্ধা সাদা হয়, এই ফুলগুলো একেবারে লাল, ভীষণ টকটকে লাল। মহাশ্বেতা মানুষের চিবুকটা ধরে ফিসফিসিয়ে উঠল শুধু। দেখো, 30th জুলাই আমাদের ফুলসজ্জার রাত ছিল না? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।